আমাকে বেস্ট হতে হবে অ্যাজ আ মাদার, পারফেক্ট হতে হবে অ্যাজ আ মাদার, মানে এই নয় যে আমাকে কল্পতরু হতে হবে। ও যা চাইছে ওকে প্রোভাইড করব, এই মাদারিং, এই অভিভাবকত্বের কনসেপ্টটাকেই আমি আগে চ্যালেঞ্জ করব। কখনো স্নেহ, কখনো রাগ, এই এই গোটা জিনিসটা আমাকে মা হিসেবে কিভাবে প্রভাবিত করে। আমরা একটা গতে চলি, আমাদের বলে দেওয়া হয়েছে একটা ঘড়ি দেখে তোমার জীবন বাঁচতে হবে। ইয়োর বায়োলজিক্যাল ক্লক ইজ অলওয়েজ টিকিং, ইয়েস, ইরেসপেক্টিভ অফ মাই মাদারহুড। আমরা অটোনমাস চাইল্ড তৈরি করব বলে এত অটোনমি তাদের দিয়ে দিই, তারপরে যখন তারা ফিরে আমাদের চ্যালেঞ্জ করে তখন ভীষণ মাথা গরম হয়ে যায়। কিন্তু তখন কিন্তু মুখ থেকে আমরা বের করে বলি, মুখে মুখে তর্ক করছো, কিন্তু তার আগে তো আমরা সেই অটোনমির পার্ট তাকে দিয়েছি। নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। ধন্যবাদ নাগরিক চেতনাকে। মাতৃত্ব এবং অভিভাবকত্ব দুটো এক জিনিস নয়। মা অনেক সময় একা হয়ে যান এবং সেটা একটা চমৎকার রাজনৈতিক উচ্চারণ। অনুত্তমার সঙ্গে আমার দীর্ঘ 13 বছরের সম্পর্ক। আমি ওকে তুই বলি, আপনারা যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত ফলো করেন আপনারা জানেন, সেই জন্য আমি ওকে তুই বলেই কিন্তু এই অনুষ্ঠানে সম্বোধন করব। প্রশ্নে আসার আগে কয়েকটা কথা একটু বলে দিই। আমরা যেভাবে আগামী 1 ঘন্টা বা 40 মিনিট বা 45 মিনিট যেভাবে সাজিয়েছি, সেখানে আমরা মাতৃত্বকে, মাতৃত্ব মানে কি, তার পরিচয় কি, তার সঙ্গে সামাজিক লিঙ্গের সম্পর্ক কি, একজন মায়ের মানসিক ভূগোল ঠিক কীরম দেখতে হয়, এবং এই সমস্ত জটিলতা নিয়ে আমরা কি করে আরও দৃঢ়চেতা হব, মাতৃত্বকে আরও কিভাবে ভালো করে বুঝব নতুন নাগরিক তৈরি করার জন্যে, সেগুলো আমি অনুত্তমার কাছ থেকে জেনে নেব। তারপরে আমরা প্রশ্ন উত্তরের জন্যে আপনাদের কাছে যাব। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমি আশা করছি যে আমাদের আলোচনাকে আপনারা দারুণভাবে সমৃদ্ধ করবেন। অনুত্তমা, স্বাগত তোকে অনুষঙ্গে রত্নাবলী রুবারু নাগরিক চেতনার এই প্রয়াসে। একদম প্রথমে আমি যে প্রশ্নটা তোর কাছে রাখতে চাই, যে মা কি তিনি যিনি জন্ম দেন সন্তানকে, যিনি বিবাহিতা, যাদেরকে আমরা সিসহেট বলি, বিষমকামী নারী, কাকে মা বলবো? আমরা সচরাচর সেভাবেই দেখি বটে, কিন্তু আমার মনে হয় মাতৃত্ব আসলে একটা ভূমিকা। মাতৃত্বে যে কোনো লিঙ্গ পরিচয়ের মানুষ, যে কেউ একটি নির্দিষ্ট সময় সীমায় অবতীর্ণ হতে পারেন, নাও পারেন। একটি নির্দিষ্ট সময় সীমার পর তার এই ভূমিকাতে বদলও আসতে পারে। তার জন্য তাকে সিস হেট ম্যারিড ওম্যান হতেই হবে এমন বাধ্যবাধকতা নেই। আর এই 3টির আওতায় পড়লেও তাকে মা হতেই হবে এমন বাধ্যবাধকতাও নেই। আর ঠিক সেখান থেকে আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে রত্নাবলীদি। সেই প্রশ্ন হলো যে, যেহেতু রত্নাবলীদির অন্য অনেক অনুষ্ঠানেও আমরা দেখেছি, ওর লেখাতেও পড়েছি, যে তুমি নিজেকে আইডেন্টিফাই করো মোর অ্যাজ আ জেন্ডার নন কনফর্মিং পারসন, কুয়ার, অ্যান্ড্রোজেনাস। তুমি নিজেই বলেছো, যেখানে রত্নাবলীদি প্রথাগত নারীত্বের যে সংজ্ঞা, সেই আওতায় নিজেকে দেখেন না। আমি যদি তোমায় জিজ্ঞেস করি রত্নাবলীদি, যে তুমি একজন ফেমিনিস্ট অ্যাক্টিভিস্ট, আমরা যখন এখানেও শুনছিলাম একটু আগে তোমার পরিচয়, সত্যিই আমাদের সকলেরই তো গর্ব তোমায় নিয়ে, এবং তুমি তোমার যে ব্যক্তিসত্তার উদযাপন, সেখানেও লিঙ্গ পরিচয়ের নানান উপস্থাপনাকে অনেক বড় ঘর দিয়েছ। তোমার এই যাত্রাপথে তুমি যখন মা হিসেবে অবতীর্ণ হচ্ছ,
তুমি এই প্রত্যেকটি সত্তাকে কিভাবে দেখো, কিভাবে মেলাও, বা মেলাতে গিয়ে কোথাও আটকাও কিনা? দেখ, প্রথম কথা হলো যে আমার মনে হয় এই ঘরে আমরা যারা বসে আছি তাদের প্রত্যেকের মধ্যেই দুটো স্রোত বয়ে যায়। কেউ সম্পূর্ণ নারী, সম্পূর্ণ পুরুষ, আজকালকার দিনে বোধহয় সেই অর্থে হয় না বা হতে পারে না। এবার আমার মধ্যে এই দুটো স্রোত যে আছে আমি সেটা উপলব্ধি করি, এবং সেই উপলব্ধির মধ্যে কষ্ট ছিল না, অফকোর্স ছিল, রাগ ছিল না, অফকোর্স ছিল, হতাশা ছিল না, অফকোর্স ছিল। তার কারণ হলো যে এই দুটো সত্তা যখন একজন মানুষের মধ্যে থাকে তখন পরিবার এবং সমাজ একটা লেভেলে প্রত্যাখ্যান করে, এবং প্রত্যাখ্যানের ভাষা ভীষণ অন্যরকম হয়। সব পরিবারে প্রত্যাখ্যানের ভাষা কিন্তু একরকম হয় না, কিছু নীরব প্রত্যাখ্যানও থাকে। কেমন? তো সেখানে আমার মনে হয়েছিল যে বাইরে একটা দ্বন্দ্ব আছে পরিবার এবং সামাজিক স্তরে, নিজের ভেতরে অনেকগুলো দ্বন্দ্ব আছে। কিন্তু আমি অনেক চেষ্টা করে অন্তত নিজের ভেতরে যে সংঘাত সেগুলোকে রিজলভ করার চেষ্টা করেছি। কখনো কখনো আমাকে বাইরের সাহায্য নিতে হয়েছে বই কি। ডক্টর দেবাশিস চ্যাটার্জি আমার থেরাপিস্ট ছিলেন অনেক 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 দিন। ডক্টর অনিরুদ্ধ দেব এই ঘরে বসে আছেন, তিনিও আমার কিছু সেশনস নিয়েছেন। কাজেই এইটা যে ওভারনাইট হয়েছে, এক দিনে হয়েছে এমনটা নয়, কিন্তু অ্যাকনলেজমেন্ট, উপলব্ধি যে দুটো স্রোত বইতে পারে একজন মানুষের মধ্যে, সেই অ্যাকনলেজমেন্টটা খুব দরকার ছিল। দ্বিতীয় নম্বর হলো যে বাইরে প্রতিরোধ করার আগে নিজের মধ্যেকার সংঘাতগুলোকে রিজলভ করা। তৃতীয়, আমি মনে করি না যে আমাদের ব্যক্তি সত্তার মধ্যে যে মাল্টিপল স্রোত বা আইডেন্টিটিগুলো আছে সেগুলো মাতৃত্বের সাথে কোথাও তার কোনো রকম বিরোধিতা, কন্ট্রাডিকশন আছে বলে। আমি যেটা বলতে চাই যে আমার সন্তান কিন্তু আমাকে অনেক সাহায্য করেছে এই 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 স্রোতগুলোকে ধারণ করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আর আমার যে সবসময় খুব মা হতে ভাল লাগতো তাও নয়, কারণ আমার বন্ধুদের সঙ্গে হ্যাং আউট করতে ভাল লাগতো, আমার কফি খেতে ভাল লাগতো, আমার কিচ্ছু না করতে ভাল লাগতো, ঘুমোতে ইচ্ছে করতো। আমি কাজে যেতাম, রাত্রির করে ফিরতাম, আমাকে শুনতে হয়েছে ইচ্ছে একদম বাচ্চা দেখে না, বাচ্চাকে ফেলে দিয়ে কাজে চলে গেছে, আমার বাড়ির বড়রা বলতেন। তো তো আমার মনে হয় যে এই অ্যান্ড্রোজেনিটি এবং মাতৃত্ব কোথাও তো বিরোধিতা করে না, এবং আমার মনে হয় যে কোথাও এটা বুঝে নেওয়া উচিত যে মাতৃত্ব 24/7 কাজ নয়। এবং যেহেতু তুই বললি এটা একটা ভূমিকা, আমার কখনো কখনো সেই ভূমিকায় অবতীর্ণ হতে ভালো লাগে, কখনো কখনো ভালো লাগে না। আর আমার এক্ষুনি, আমি জাস্ট কয়েকদিন আগে অরুন্ধতী রায়ের নতুন বইটা পড়লাম, যেখানে একটা উদ্ধৃতি আছে যেখানে অরুন্ধতী রায় বলছেন যে আমি মায়ের থেকে একটা দূরত্ব মেনটেন করেছি কারণ আমি মাকে ভালোবাসতে চাই। সুতরাং স্নেহ, ভালোবাসা, এটার জন্যে কখনো কখনো বোধহয় একটা দূরত্ব দরকার হয়। আমি কি উত্তর দিতে পারলাম তোর প্রশ্নের? অসম্ভব সুন্দর। তোর কাছে আমার যেটা প্রশ্ন, যে এই যে ধর এত ক্লান্তি, এই যে খাওয়ানোর, দাওয়ানোর, বড় করার একটা তো ক্লান্তি আসে, সেই ক্লান্তিটাকে তুই কিভাবে দেখিস, এবং সেখানে আইডিয়াল মাদারের সঙ্গে তুই কিভাবে সেটাকে সম্পৃক্ত করিস? আইডিয়াল মাদার বলে কি কিছু হয় আমি ঠিক জানি না। আমি জানি না, আমি মা হইনি, সুতরাং আমার নিজের ক্ষেত্রে জানি না, কিন্তু মা পেয়েছি তো নিশ্চয়ই। আইডিয়াল শব্দটাকে একটু সরাবো, তার আগে রত্নাবলীদির কথা শুনতে শুনতে
একটা উক্তি মনে পড়লো, তুমি বলছিলে না যে পরিবারও অনেক সময় বলে যে বাচ্চাকে ফেলে চললি। আমার বোনঝি এই ঘরে রয়েছে, ওকে একবার এটা বলা হয়েছিল ওর পরিবারের মধ্যে থেকে যে বাচ্চাকে ফেলে তুমি বেরিয়ে পড়লে। ও একটা খুব সুন্দর উত্তর দিয়েছিল, আমি ফেলে যাইনি, বাচ্চাকে রেখে গেছি। আমাদের ভাষা আমাদের সঙ্গে আমাদের বাচ্চার বোধের মধ্যেও একটা সেতু বন্ধন করে। গুড এনাফ মাদার, আমরা অনেকেই এখানে সাইকোলজির ব্যাকগ্রাউন্ডের মানুষরা রয়েছেন, আমরা শুনেছি রত্নাবলীদি। আমি একটু সেই জায়গাটা ছোবো এই ক্লান্তির প্রশ্নের ক্ষেত্রে। আমি তোকে ভেবেছিলাম যে এটা জিজ্ঞেস করব যে আচ্ছা তাহলে কি আমি গুড এনাফ মাদার ছিলাম না? এটা বহুদিন কিন্তু আমাকে বিপর্যস্ত করেছে যে তাহলে বোধহয় আমি গুড এনাফ মাদার নই। মানে এটা তোমার অন্তর্দ্বন্দ্বের একটা অংশ ছিল বলছো? হ্যাঁ, মানে এত বাইরের দিকে মন ছিল। ওয়েল ইউ ওয়ার অ্যান্ড ইউ স্টিল আর বাইরের দিকে মন না, গুড এনাফ। কারণ গুড এনাফ মানে পারফেক্ট মাদার নয়। সেটা কিন্তু গুড এনাফ মাদারিং নিয়েও যখন আমরা উইনিকটের থিওরি পড়ছি সেখানেও লেখা রয়েছে। উনি বলছেন যে হাউ দ্য মাদার ক্যান বি সেন্সিটিভলি অ্যাটিউনড টু দ্য নিডস অফ দ্য চাইল্ড অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এরকম বলা হচ্ছে না যে আমি সব বুঝে ফেলতে পারবো। তুমি যেটা বলছিলে যে ধরো তোমার সন্তানের একটা উক্তি তুমি শুনলে, আমি যদি তোমাকেই উদাহরণ হিসেবে রাখি রত্নাবলীদি, সেখান থেকে তুমি একটা খুব সৎ সংলাপ ওর সঙ্গে তৈরি করলে, চেষ্টা করেছি। এই অথেন্টিক মাদারহুডকে গুড এনাফ মাদারের একটা খুব বড় অংশ হিসেবে আনা হচ্ছে। কারণ আমি যদি একজন অথেন্টিক মাদার হয়ে আমার সন্তানের সঙ্গে ধীরে ধীরে একটা সংলাপ স্থাপন করতে পারি, সেও নির্দ্বিধায় নিঃসংকোচে তার ট্রু সেলফ, যেটা তার প্রদর্শনের নয়, পারফরমেন্সের নয়, সেটা আমার কাছে উন্মোচন করতে পারবে। আমাকে মিরর করবে আমার অথেন্টিসিটি দিয়ে, আমার পারফেকশন দিয়ে নয়। এবং এখানে আরও একটা দিক খুব গুরুত্বপূর্ণ, এই যে গুড এনাফের মধ্যে একটা দিককে যেরকম মা বুঝবেন যে সন্তান কি চাইছে। যখন সন্তানের ভাষা তৈরি হয়নি, আমরা অনেক সময় ওর কান্নার ভাষা আর হাসির ভাষাকে আমাদের ভাষা দিয়ে ডিকোড করি। ও তোমার খিদে পেয়েছে, এই তো আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও। ও তখন কাঁদতে কাঁদতে বুঝছে ও তাহলে আমার খিদে পেয়েছে। ওর কিন্তু এটা জানা নেই। আমরা ভাষা দিলাম, ও সেখান থেকে ওর এই অভিব্যক্তির একটা উচ্চারণ পেল। অনেক সময় সে ভাষার ভুলও হতে পারে, হয়তো মোটেই খিদে পেয়েছে বলে কাঁদছে না, মা নিজের অ্যাংজাইটিতে ওভারফিড করিয়ে ফেলছেন, এইটা অ্যাটিউনমেন্ট নয়। সেখানে আমার ম্যাল অ্যাটিউনড একটা জায়গাও আসতে পারে, এও সত্য। মা সবসময় বুঝবেন কি করে? এবং কখনো কখনো সন্তানও বুঝছেন যে মা ফেলস। এই মা কিন্তু সবসময় বায়োলজিক্যাল সিস হেড ওম্যান হবেন তা নয়। ওই মুহূর্তে যে ওই ভূমিকায় নেমেছেন তিনিই মা। এই মানুষটি ফেল করতে পারে, কারণ গুড এনাফের পরবর্তী অধ্যায় হচ্ছে আমি তাকে ফ্রাস্ট্রেট করব। এবং এইখানে আমি ক্লান্তির প্রশ্নে আসবো রত্নাবলীদি। আমাদের সমাজ যেভাবে মাতৃত্বকে দেখতে শেখায়, সেখানে ক্লান্তির বা অ্যাম্বিভ্যালেন্সের কোনো ঘর নেই, কোনো রুম নেই। মানে মা ক্লান্ত আর মায়ের তো ক্লান্ত হওয়ার কথা নয়, এ দুটো উচ্চারণ আমরা একসঙ্গে শুনি। তুই কি একটু অ্যাম্বিভ্যালেন্সটা ভেঙে বোঝাবি? কারণ এটা একটু বোঝার দরকার আছে। আর সত্যি তো সবাই ভাবেন যে মাতৃত্ব হলো নিঃশর্ত উপস্থিতি। কাজেই আমার মনে হয় অ্যাম্বিভ্যালেন্সটা তুই যদি একটু ডিকনস্ট্রাক্ট করিস। অ্যাম্বিভ্যালেন্সের একদম যদি মানে কি বলবো আক্ষরিক অনুবাদ করতে হয়, তাহলে যখন দুটো বিপরীত ধর্মী আবেগ, এক্ষেত্রে স্ট্রং অ্যাটাচমেন্ট এবং কখনো কখনো অ্যাভয়েডেন্স, আমি লাভ অ্যান্ড হেট ইচ্ছে করেই বললাম না, কারণ এই দুটো আবেগ আবার খুব অনেক অন্য ধরনের কনোটেশনস আনতে পারে। সন্তানের ক্ষেত্রে মূলত যেটা হয়, আমি ভীষণ অ্যাটাচড, কিন্তু কখনো কখনো ওরে বাবা আবার ঘুম ভেঙে গেছে, ওর এই ফিলিং আসে। তো ও যতক্ষণ ঘুমিয়ে আছে ভালো, তার মানে আমার নিশ্চয়ই ওকে এখন খুব অ্যাক্টিভ স্টেটে দেখতে ইচ্ছে করছে না। তাহলে আমার একই অবজেক্ট, এখানে অবজেক্ট মানে আমি যদি সন্তান বলি, যে কেউ হতে পারে, একই মানুষের প্রতি আমার বিপরীত ধর্মী আবেগ থাকতে পারে। এটা আমাদের যে কোনো সম্পর্কে থাকতে পারে, তো তাই না রত্নাবলীদি? মানে ইনফ্যাক্ট আমার বেস্ট ফ্রেন্ড এই ঘরে বসে আছে, আজকে সত্যি আমাদের বড় কাছের অনেক মানুষরা এই ঘরে রয়েছেন। ওর সঙ্গে আমার কিছু বছর আগে একটা ভীষণ মান অভিমানে কয়েক মাস কথা ছিল না। ও খুব কষ্ট পেয়েছে, আমিও খুব কষ্ট পেয়েছি।
এবং আমি খুব কৃতজ্ঞ ওর কাছে যে সে দেওয়াল ও ভেঙেছিল। অ্যাম্বিভ্যালেন্সই তো ছিল, তাহলে খুব গাঢ় বন্ধুত্বেও তো তা থাকে, মাতৃত্বেও থাকতে পারে। এবং সেখানে আমাদের বুঝতে হবে যে যাকে আমি খুব ভালোবাসি, যার কাছে আমি খুব পৌঁছতে চাইছি, অ্যাট আ টাইম ও তক্ষুনি তার ওপর আমার রাগ না হতে পারে, কিন্তু অন্য কোনো আচরণে তার ওপর আমার রাগ হতে পারে, তাকে নিয়ে আমার ক্লান্তি আসতে পারে। আচ্ছা ধরো আমাদের নিজেদেরও তো অনেক কিছু নিয়ে সেটা হয়। ধরো আমার ঘুম থেকে উঠতে ভালো লাগে না, আমার নিজের প্রয়োজনেও তো উঠতে ভালো না লাগতে পারে, আমার ফ্লাইট ধরার আছে তাতেও তো উঠতে ভালো না লাগতে পারে। তাহলে বাচ্চার জন্যে তুই করতে পারবি না, এই বাক্যটাকে যদি আমরা এভাবে দেখি, আমার কাজটা করতে ভালো লাগে না, ওর জন্যে বলেই তাও করছি, তা না হলে তাও করতাম না। সিম্পল, জাস্ট করতেই ভালো লাগে না। এবং যদি আমরা ক্লান্তির জায়গাতে আসি, দেখো এইটা অ্যাম্বিভ্যালেন্স, যেখানে এই বিপরীতধর্মী অনুভূতি থাকবে। অ্যাম্বিভ্যালেন্সকে আমাদের কন্টেন করতে হবে। আমরা যে কোনো ধরনের বিপরীতার্থক কিছুতে আসলে খুব ঘাবড়ে যাই। অ্যাম্বিভ্যালেন্স, অ্যাম্বিগুইটিস, যে কোনো ধরনের জায়গায় আমরা একটা গোটাগুটি সরল সাধাসিধে চিত্র তৈরি করে নিতে চাই। তো আমাদের মায়ের মধ্যেও তাই আসছে। ক্লান্তির ক্ষেত্রে মা যদি নিজেকেও আগে এটা অ্যালাউ করেন, নিজের কাছে এই উচ্চারণ যে আমার ক্লান্ত হওয়ার পূর্ণ অধিকার আছে। হ্যাঁ আমি ক্লান্ত, তার মানে এই নয় যে আমি ওকে ভালোবাসি না। ভালোবাসি মানেই সারাক্ষণ কোলে নিয়ে বসে থাকতে পারছি না। আমায় ছোটোবেলায় লোকজন কোলে নিতে ভীষণ ভয় পেত, আমি এত মোটা ছিলাম। অলে বাবালে বলে নিত, তারপরেই নামিয়ে দিত। ন্যাচারালি কী করে বেশিক্ষণ ধরে থাকবে? এবার এইটা আমার প্রতি বলে নয়, ভারী জিনিস ধরার প্রতি, এভাবেও তো দেখতে পারি আমরা। বাচ্চার প্রতি বলে কেন? পাশাপাশি আমি বলবো ক্লান্তির ক্ষেত্রেও যদি আমরা এই গুড এনাফ নিয়ে বলি, রত্নাবলী দিয়ে যে অথেন্টিক স্পেস তুমি তৈরি করছো, তাতে সন্তান জানবে যে আসলে কেউই সারাক্ষণ মুখের সামনে বসে থাকবে না। এই লার্নিং তো আমরাই দেবো তাকে। তা না হলে পরবর্তীকালে যাদের সঙ্গে সম্পর্কে যাবে তাদের জীবনটা কি করবে বলুন তো? হাল্লাট হয়ে যাবে তো জীবন, সাংঘাতিক কাণ্ড হবে। তাহলে adequately frustrating the child is extremely important part of motherhood. কারণ আমি যদি তাকে যা যা তুমি চাও সব পেয়ে যাবে বলতে থাকি, আমি তো তাকে পৃথিবীর জন্য তৈরিই করলাম না, রত্নাবলী। হ্যাঁ বুঝলাম, কিন্তু আমরা যে সামাজিক লার্নিংয়ের মধ্যে দিয়ে যাই, সেখানে শিশুকে, সন্তানকে ফ্রাস্ট্রেট করানো খুব কিন্তু ভালো চোখে দেখা হয় না। কাজেই সেই লড়াইটা তাহলে মাদের করতে হবে, এক। 2 নম্বর হলো যে মাদের ধর সন্তান খুয়ের, তাদের ক্ষেত্রে আবার আরেক ধরনের একটা লেয়ার আসে। সেখানে শুধু নিজের মধ্যে যে দ্বন্দ্ব, যে আই এম নট আ গুড ইনাফ মাদার, সেটা শুধু নয়, তার সঙ্গে তাকে যুঝতে হয় বাইরের ভীষণ দৃঢ় একটা দিয়ে, প্রত্যাখ্যান দিয়ে। আর আরেকটা প্রশ্ন তোর মানে একই সঙ্গে আমি রাখতে চাই, সেটা হলো যে মা এবং সন্তানের মধ্যে আরও অনেক ভূমিকা কি থাকতে পারে, কখনো ভ্রাতৃত্বের, কখনো বন্ধুর। যদিও আমি মনে করি যে সবসময় মাতৃত্বের মধ্যে বন্ধুত্ব আসে না, তবে সেটা একান্তভাবে আমার ব্যক্তিগত মতামত, আমি সেটা দিয়ে এখন আলোচনা করতে চাই না। মানে একটা সিবলিংয়ের রোল, একটা ভ্রাতৃত্বের রোল, একটা বন্ধুর, কখনো কখনো শত্রুর, এরকম কি? হ্যাঁ, কখনো কখনো কি এরকম নিউয়ান্সড রিলেশনশিপ থাকে? হ্যাঁ থাকে, কিন্তু এই প্রত্যেকটা থাকা নিয়ে আমাদের নিজেদের মধ্যে অনেক গ্লানি, প্রশ্ন, দ্বন্দ্ব থাকে। তুমি যেগুলো বললে সেগুলো তো থাকেই, প্রত্যেকটা দিয়েই আমরা যাই, কারণ কোনো সম্পর্কই তো একমাত্রিক নয়। একটা রস প্রিডমিনেন্ট হতে পারে, কিন্তু বাকি অনেক ধরনের আবেগ সেখানে উঠে আসতে পারে। এই যে আমি বলছিলাম যে আমরা ভূমিকাই যদি বলি, তাহলে সে ভূমিকাকে আমরা একটা পার্মানেন্ট আইডেন্টিটির স্ট্যাম্পেই বা দেখবো কেন? আমার একটা অত্যন্ত প্রিয় ছবি মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার, সেখানে একটা ছোট বাচ্চা গোটা ছবিতে রয়েছে, একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র, কিন্তু
সেখানে যিনি মিস্টার আইয়ার হয়ে উঠছেন তিনি কিন্তু ওই ছবিতে ওই সময়কালে ওই ক্রিটিক্যাল টাইমে বেবি আইয়ারেরও বাবার ভূমিকা, মায়ের ভূমিকাও নিচ্ছেন কখনো কখনো, আবার সে ভূমিকা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। ওই সময়কালে ওই ভূমিকাটা খুব সত্য। আমরা কিছু সময়ের জন্যেও একটা ভূমিকাতে কিছু দিনের জন্যেও আসতে পারি, খুব অথেন্টিকভাবে আসতে পারি, তারপর আবার সেখান থেকে সরেও যেতে পারি। তো সুতরাং তুমি যেটা বলছিলে রত্নাবলীদি, যে এই ফ্রাস্ট্রেশনকে আমরা খুব সহজভাবে দেখি না, আমরা আসলে যে কোনো বদলকেই খুব সহজভাবে দেখতে চাই না। আমরা কিছু না কিছুর নিশ্চয়তা দিয়ে, স্টেবিলিটি দিয়ে ওটাকে গেঁথে ফেলতে চাই, কারণ আমাদের না হলে ভীষণ ডিসোনেন্স হয়। তুমি আমার এই তো হাম আপকে হ্যাঁ কন, আমাদের ইটার্নাল কোয়েশ্চেন, ওই হ্যাঁ কনটায় বদল চলে এলে আমরা আবার একটা নাম চাই। তাহলে কি আমরা এখন বন্ধু, মানে একটা আমাকে স্টেডি নাম দাও। এইটা তো আমাদের মা সন্তান বলে না, স্টেডি ক্রাইসিস যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই মা সন্তানের ক্ষেত্রেও আসে। এবং তুমি যেহেতু কুইয়ার সন্তানদের কথা বললে, সেই জায়গাটাতে আমি যাব, এবং তার সঙ্গে তোমার কাছেও একটা প্রশ্ন আমার থাকবে রত্নাবলীদি। এখনও আমাদের সমাজে আমরা ধরেই নিই যে সন্তানের মধ্যে যে ধরনের আচরণগুলো সমাজ মেনে নেবে না, বা তার যে আচরণগুলো নিয়ে আমাদের কোথাও না কোথাও সমস্যা হচ্ছে, আগেই মায়ের দিকে আঙুল তোলো, আগেই মায়ের দিকে আঙুল তোলো। এমনকি দরকার হলে মায়ের বাবা, মায়ের মাসি, এদের দিকেও আঙুল তোলো, জিনের দিকে আঙুল তোলো, তাই না? তাহলে সেখানে আমাদের প্রথমেই ওর বাড়ির দিকের কারুর নয় তো এই প্রশ্নটা আসে, ওইখান থেকেই যেন গোটা জন্মটা হয়ে গেল, আরেকটা দিক কিন্তু তখন ইনভিজিবল। তো আমার সেখানে আরেকটা প্রশ্ন তোমার কাছে থাকবে। হ্যাঁ, মা ফ্রাস্ট্রেট করবেন, বা যিনি কেয়ার গিভার তিনি ফ্রাস্ট্রেট করবেন, ফ্রাস্ট্রেট করাতে হবে সন্তানকে। কিন্তু এই যে মায়ের নিজস্ব জার্নি, ক্লান্তি, উদ্বেগ, কষ্ট পাওয়া, অনেক সময় ভূমিকায় ভালো না থাকা, আমি অনেক ক্ষেত্রে কাজ করতে গিয়ে দেখেছি রত্নাবলীদি, সেটা খুব প্রগাঢ়ভাবে হয়, বিশেষ করে বায়োলজিক্যাল মাদারদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে, যখন এই মাতৃত্বের সিদ্ধান্তটাই তার পুরোপুরি ছিল না। এই অ্যাম্বিভ্যালেন্স আরও অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি অনেক সময় যারা অ্যাডপ্ট করছেন সন্তানদের, সেই সন্তানদের বলি যে একটা বিষয়ে নিশ্চিন্ত থাকো, ইউ আর নেভার অ্যান আনওয়ান্টেড চাইল্ড। অ্যাক্সিডেন্টাল অ্যাডপশন তো হতে পারে না, নেভার। দ্যাট ইউ আর লাভড অ্যান্ড ওয়ান্টেড, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যখন একজন নারী সত্যিই মাতৃত্বের ভূমিকায় আসেন, নারী বিশেষত, কতটা তার স্বাধীন সচেতন সিদ্ধান্ত হয়ে উঠতে পারছে ইভেন আজকের দিনেও গো? এটা ভীষণ পলিটিক্যাল কোয়েশ্চেন, তাই জন্যই তো তোমায় জিজ্ঞেস করলাম। আমি যে উত্তরটা দিতে চাই আমি জানি না এটা কতটা অ্যাকসেপ্টেবল হবে। তুমি জন্ম দিতে চাও, সেরকম মাও আছেন, তুমি দত্তক নিতে চাও, সেরকম মা আছেন, তুমি কিছুই করতে চাও না, সেরকম মা আছেন। আজকে এই ঘরে নিশ্চয়ই এতগুলো অবস্থান থেকে সবাই রয়েছেন, ঠিক আছে? এবারে এগুলো কোনোটাই আমি মনে করি স্বাধীন ইচ্ছে নয়, কোনোটাই নয়। কারণ এই প্রত্যেকটার মধ্যে অনুচ্চারিত চাপ রয়ে যায়। হে বাবা, এত বছর হয়ে গেল তোরা এখনো বাচ্চা নিলি না, তোরা তো অসম্পূর্ণ, তোদের কিছু বলে না রে। এক, ও মা নিজের বাচ্চা হয়নি, ও বাবা দত্তক নিয়েছে। এ কোথা থেকে দত্তক নিলে গো? কাজে তুমি যে অপূর্ণ, এই এই বার্তাটা কিন্তু বারবার আসে। আমি বলছি না ইমিডিয়েট পরিবার থেকে আসে, আমি সেটা বলছি না, কখনো তা আসে না হয়তো, কিন্তু আমাদের তো মেলামেশা করতে হয়, আমাদের তো সমাজেও মেলামেশা করতে হয়, সেখান থেকে কখনো কখনো তির্যক মন্তব্য কিন্তু আসে। সুতরাং যেখানে একজন মানুষ ইচ্ছাকৃত বাচ্চা নিচ্ছেন না, বা বাচ্চা নিচ্ছেন, বা দত্তক নিচ্ছেন, এই কোনোটাই ফ্রি উইলে নয়। এটার মধ্যে কোথাও না কোথাও পরোক্ষভাবে পরিবারের চাপ থাকে, বন্ধুদের চাপ থাকে, সমাজের চাপ থাকে। এটা হলো ওই কি বলবো, এটা হলো এক ধরনের সমাজের সুপ্ত নির্দেশ।
খুব সুন্দর বললে। এত সুপ্ত ইনসিডাস যে আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু সেটা একটা। আর বিয়ে হওয়া মানেই বাচ্চা হবে, এটাই হলো ইনএভিটেবল পরিণতি। এবার আমি অনেককে জানি যারা অ্যাকচুয়ালি শ্বশুরবাড়ির অত্যাচার থেকে একটুখানি রেহাই পাবেন বলে বাপের বাড়িতে চলে গেছেন বাচ্চা এসছে বলে, সেটাও হয়েছে, একটুখানি রিলিফ পাবো। কাজেই ইচ্ছে এবং অনুশাসনের মধ্যে, সামাজিক অনুশাসনের মধ্যে একটা সূক্ষ্ম লাইন হলো এই স্বাধীন ইচ্ছে, এটা আমার মনে হয়। এবং দেখো, সেইটাই যদি হয় যে মা নিজেই সুরক্ষিত বোধ করেন না, যে মা নিজে নিরাপদ বোধ করছেন না, যে মা এই পরিপার্শ্বেরই অন্তর্গত, তার মানসিক স্বাস্থ্যই বা কেমন থাকবে? এবং সেই দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্বের মানসিক আখ্যানের মধ্যবর্তিনী হয়ে তিনিই বা কেমন সন্তানের লালনের অংশ হতে পারছেন? আমি ঠিক এই প্রশ্নটা নিয়েই তোর কাছে আসতে চাই, কারণ এবার আমরা মেন্টাল ইন্টেরিয়রিটির জায়গাটা একটু এক্সামিন করব। সেটা হলো যেখানে কম্প্যাশন ফ্যাটিগ আছে, যেখানে অ্যাংজাইটি আছে, যেখানে দোতানা আছে, কখনো স্নেহ, কখনো রাগ, এই গোটা জিনিসটা আমাকে মা হিসেবে কিভাবে প্রভাবিত করে, এবং এই অনুভূতিগুলো কিভাবে বা আদৌ সন্তানের ক্ষেত্রে হস্তান্তরিত হয় কিনা, ট্রান্সফার হয় কিনা। আমার যদি ভীষণ অ্যাংজাইটি হয়, আমার বাচ্চা সেই অ্যাংজাইটি সেন্স করে কিনা। মারা যদি বাইরে নিরাপদ না থাকেন এবং সেই অ্যাংজাইটি নিয়ে বাড়ির মধ্যে চলে আসেন, তখন শিশুর কি হবে বা সন্তানের কি হবে? ডেফিনেটলি ইম্প্যাক্ট পড়ে, কিন্তু এই ইম্প্যাক্ট কিভাবে পড়ে, কতটা পড়ে, এই আলোচনায় যাওয়ার আগে আমার মনে হয় আমাদের আরেকটা জায়গায় একটু ডিসক্লেমার নিজের কাছে রাখারও প্রয়োজন আছে। যেই এই আলোচনায় ঢুকবো রত্নাবলীদি, আমরা আবার এটা না ভাবি দেখেছো এটাও মায়ের থেকেই পেয়েছে। ওর মা খুব অ্যাংজাইটি করতো, তো ওরও হয়েছে। কারণ আমরা জানি প্রিনেটাল অ্যাংজাইটি, গর্ভে যখন সন্তান রয়েছে তখনও যদি মা খুব অসুরক্ষিত বোধ করেন, বা হয়তো এই মাতৃত্ব তিনি পুরোপুরি চাননি, না বলার কোনো অবকাশই ছিল না, এই মায়ের যে মন যে ভীষণ অ্যাংজাইটি দিয়ে তখন চলেছে, একটা হ্যাঁ নায়ের দোলাচল দিয়ে চলেছে। আমরা অনেক স্টাডিজেও পাচ্ছি, অনেক গবেষণায় পাচ্ছি যে সেই সন্তান জন্মানোর পর কিন্তু সে অনেক বেশি ফিয়ারফুল, অনেক বেশি উইথড্রন। তার এমন কিছু আজ আমরা অনেক সময় ADHDও দেখতে পাচ্ছি। আবারও বলবো যে এর মানে আবার এইটা আমরা করে নেব না যে ওই তো মায়ের থেকে পেয়েছে। মাকে কি দিয়েছি দিয়ে শুরু করি তাহলে দেখতে, তারপর মায়ের থেকে পেয়েছে কিনা সে আলোচনায় আসা যাবে। এবং পোস্টপার্টাম ডিপ্রেশন, উইচ ইজ সো রিয়েল। ইনফ্যাক্ট আমাদের অনুষঙ্গে রত্নাবলী নিয়মিত যে অনুষ্ঠান হয় সেখানে প্রচুর প্রশ্ন কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশন নিয়ে এসছে। আজকে কি আমাদের সময় হবে? একটু ছুঁয়ে যাই, আচ্ছা। যদি পরে আপনাদের প্রশ্নেও আসে পোস্টপার্টামের কথা তখন না হয় আরেকটু বিস্তারিত বলা যাবে। কিন্তু পোস্টপার্টাম ডিপ্রেশন আমরা জানি যে যেখানে সন্তানের জন্মের পর মার গভীর অবসাদ আসতে পারে, ইভেন সেলফ হার্মের থটস আসতে পারে, তার নিজের গোটা জীবনের অনেক কিছু নিয়ে তখন মনে হতে পারে যে আমি আর এটা বইতে পারছি না, আমি চাইছি না। কিন্তু অন্য অবসাদের থেকে পোস্টপার্টাম ডিপ্রেশনের ক্ষেত্রে আমরা দেখেছি মা নিজেই নিজের এই অবসাদটা নিয়ে ভীষণ গ্লানিযুক্ত, এবং প্রতি মুহূর্তে আমার আজ তাহলে কেন ডিপ্রেশন হচ্ছে, আমি তো বাচ্চাটা ভালোই বাসি, তাহলেও আমার ডিপ্রেশন হবে। এবং অনেক সময় কিন্তু সচেতনভাবে আমি চেয়েওছি সন্তান, এও হতে পারে। কারণ রত্নাবলীতে একটা অসাধারণ কথা বললেন, এই সচেতনভাবে চেয়েছির মধ্যেও বা কতটা কন্ডিশনড রেসপন্স আছে জানি না, তো কি কি ইন্টারনালাইজ করে বসে আছি সত্যিই কি জানি? সত্যি আমার স্বাধীন চিন্তা বলতে কি বোঝায় আমরা বহু সময় কিন্তু তলিয়ে ভাবি না। আমরা একটা গতে চলি, আমাদের বলে দেওয়া হয়েছে একটা ঘড়ি দেখে তোমার জীবন বাঁচতে হবে, ইয়োর বায়োলজিক্যাল ক্লক ইজ অলওয়েজ টিকিং, ইয়েস, ইরেসপেক্টিভ অফ মাই মাদারহুড। এটা আমরা ভাবি না। ডাক্তার বলতে শুরু করে, পরিপার্শ্ব বলতে শুরু করে, বায়োলজিক্যাল ক্লক ইজ টিকিং, এবং সেখান থেকে যা যা হওয়ার হতে থাকছে। তো এই যে তুমি বলছো হ্যাঁ সন্তানের কাছে ট্রান্সমিটেড হয়, একটা ছোট্ট উদাহরণ দেব। মায়ের প্রত্যেকটা আচরণ, ভাষা নয় কিন্তু নন ভার্বাল কিউজ
সন্তান মায়ের সঙ্গে একই শরীর থেকে যখন বিশেষ করে আসছে, তা না হলেও হতে পারে মায়ের সঙ্গে খুব ক্লোজ কেয়ার গিভিংয়েও যখন আছে, ও কিন্তু মায়ের মুখটা দেখে রিড করার চেষ্টা করবে, মায়ের স্পর্শ দেখে রিড করার চেষ্টা করবে। আমরা অনেক সময় এটা পড়েছি যে ধরা যাক মা কোলে নিয়ে রয়েছেন, কেউ একটা ঘরে ঢুকলো, মায়ের তার কোলে সন্তানকে দিতে একটু অস্বস্তি আছে, সন্তান ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে শুরু করলো, মায়ের স্পর্শে ও সেই অস্বস্তি টের পেয়েছে। দেখবেন অনেক সময় হয় যে খেলার সঙ্গীদের সঙ্গে খেলতে যাওয়ার আগে, একটা কিছু মুখে দেওয়ার আগে মায়ের দিকে তাকালো, কিউজ নেওয়ার চেষ্টা করে। তাহলে বাচ্চা সেফ এনভায়রনমেন্ট কিনা কাকে দিয়ে বুঝবে? মায়ের পারসেপশন অফ সেফটি দিয়ে বুঝবে। আমি যদি এই বাড়িতে মাকেই সেই সেফটি দিতে না পারি, আমি যদি আমার সমাজে মাকে সে সেফটি দিতে না পারি, সন্তানের কাছে সেটা প্রবাহিত হবে না। এবং আমরা যদি তখন বলি সে যাই হোক, তোমাকে বাবা প্রেগনেন্সির সময় মন ভালো রাখতে হবে, অ্যাজ ইফ ওটা তোমার দায়িত্ব। আমি অনেক বাড়িতে দেখেছি গ্ল্যাক্সো বেবির ক্যালেন্ডার ঝুলানো থাকতো। তুমি সেসব ভিজুয়ালাইজ করো, ভালো ভালো গান শোনো, ভালো ভালো যা যা সম্ভব ভাবো ইত্যাদি। এবং তারপরে যদি তোমার পুত্র সন্তান হয় তাহলে তো আর কথাই নেই, অন্তত কিছুদিনের জন্য তোমার সোশ্যাল প্রমোশন হলো। তারপর সে পুত্র সন্তান যদি বলে যে আমি একজন ট্রান্স ওম্যান, তখন বেস্ট অফ লাক। কিন্তু টিল দেন মাকে উচ্চাসনে বসিয়ে রাখা হলো। কেন কুইয়ার সন্তান ট্রান্স পার্সনের ক্ষেত্রেও মায়ের আলাদা করে অ্যাংজাইটি হয়? এবং আমরা জানি সেখানে তাকে এই দিক থেকেও শুনতে হতে পারে, বিশেষ করে ট্রান্স ওম্যান যারা, তাদের মায়েদের এই ঝড় দিয়েও যেতে হয়েছে। কারণ তারা মনে করেছিল একটা কোথাও গিয়ে বাবা এই বাড়িতে আমি তো ছেলে নই, ও ছেলে ছিল, একটু বেটার এনভায়রনমেন্ট পাচ্ছিল, এ কি হতো ট্রান্স ওম্যান, তাহলে আবার ওকে আমি কি করে প্রোটেক্ট করব? আমি অনেক ট্রান্স ওম্যানদের মায়ের সঙ্গে কথা বলতে গিয়ে শুনেছি, মহুয়া রয়েছেন এখানে, মহুয়া কাজ করেন কুইয়ার মানুষদের মায়েদের সঙ্গে, বাবাদের সঙ্গে, প্যারেন্টসদের সঙ্গে, অভিভাবকদের সঙ্গে, ওর এই অভিজ্ঞতা থেকেছে রতন। সুতরাং এটা আমি বলবো যে ডেফিনেটলি আমাদের অনুভূতি সঞ্চারিত হয়, কিন্তু তার একেবারে ইন্ডিভিজুয়াল দায়িত্ব মায়ের ওপর বর্তিয়ে যেভাবে হোক নিজেকে ভালো রাখো যাতে তোমার সন্তানের মধ্যে শুধুই ভালো প্রবাহিত হয়, এইটা বলা আমাদের কাজ না। ভালো রাখার অংশ কিভাবে হতে পারি দেখতে হবে। এটা শুনলে মাঝে মাঝে কিরম রাগ হয় না? ইনফ্যাক্ট এটা থেকে আমার তোমার কাছেও এই প্রশ্নটা থাকবে, আমরা প্রায় বোধহয় সলিউশনের কাছেও যাচ্ছি, কারণ আমরা, তুমি বলছিলে যে দি আদার অ্যাসপেক্টস যেগুলো রয়েছে। আমি আরেকটুখানি তোর কাছ থেকে জানতে চাইবো যে এই এই যে অ্যাংজাইটিটা তৈরি হয়, ইনফ্যাক্ট ধর যে মারা দত্তক নেবেন বলে নিজেদের প্রিপেয়ার করছেন, তাদের কি ধরনের মানসিক প্রিপারেশন দরকার? যারা খুয়ের বাচ্চার মা, তাদের কি ধরনের রেকমেন্ডেশন তুই দিবি? এটা কি রেকমেন্ডেশন সেকশনে বলবি না এখন? মানে আমরা যদি রেকমেন্ডেশনের প্রশ্নে ঢুকি তাহলে তো সেটারই সেকশনে আমাদের ঢুকতে হয়। তুমি কি সেই জায়গাটা ধরতে চাইছো? তাহলে আমি একটুখানি অ্যাংজাইটির জায়গাটা আরেকটু থাকতে চাও? একটু থাকতে চাইছিলাম, কারণ এরকম সুযোগ তো হয় না তোকে পাওয়ার, সেই জন্যে। আমার মনে হয় অ্যাংজাইটি যদি আমাদের আরও একটু আনপ্যাক করতে হয়, মায়ের নিজেকে নিয়ে প্রচুর প্রশ্ন, তুমি ইনফ্যাক্ট সেটা বললেও কিছুটা, তার যে অন্তর্দ্বন্দ্ব, অ্যাংজাইটিরও অনেক দিক রয়েছে। ধরা যাক আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এ তো আমাদের প্রত্যেকেরই খুব অমোঘ ইচ্ছে, কিন্তু আমরা জানি যে দুধে ভাতে থাকলেই ভালো থাকে না, বা ভালো থাকবে কিসে এটা সত্যিই পুরোপুরি আমরা নিশ্চিত করে দিতে পারি না। যদি মা নিজে এমনিই খুব অ্যাংজাইটি প্রোন হন, সেক্ষেত্রে আমি বলবো যে তাকেও আগে দেখতে হবে যে তিনিও কোথাও অনেক বেশি ওভার জেনারেলাইজও করছেন কিনা। অনেক সময় সেটাও থাকে, আমি কিন্তু সেটাও খুব অস্বীকার করবো না, বিশেষ করে যদি এমন হয় যে দুজনের মধ্যে খুব খারাপ সম্পর্ক। ইনফ্যাক্ট সম্প্রতি আমরা যে পর্ব করেছি সন্তান কিন্তু বিবাহ বিচ্ছেদ, বা বিবাহ বিচ্ছেদ কিন্তু সন্তান, আমি সেখানে অনেক সময় বলেছি আচ্ছা আপনি আপনার বরকে বিশ্বাস করতে পারেন না, কিন্তু বাবা হিসেবেও একটা অবিশ্বাস্য খারাপ মানুষ তো নাও হতে পারে। এটা আমাদের দেখতে হবে, কারণ আমরা জেনারেলি যে মানুষটিকে নিজে অপছন্দ করি, আরেকজন পছন্দের মানুষ তার সঙ্গে ঘনিষ্ঠ হোক এটা চাই না। সেই না চাওয়াটা দিয়েও আমাদের অনেক সময় অনেক অ্যাংজাইটি আসে, অনেক সময় আমাদের অনেক আনরিজলভড ফিয়ার্সও থেকে যেতে পারে।
সেটাও সন্তানের মধ্যে আমরা কোথাও আমাদের অজান্তে নিয়ে আসতে পারি। দেরি করে ফিরবি না, এই রকম পোশাক পরে বেরোবি না, ইত্যাদি প্রভৃতি। এবং কন্যা সন্তানদের ক্ষেত্রে আমরা বাধা, নিয়ম এগুলো আরও অনেক বেশি শুনতে পাই। এবার সেখানে মায়েদের সঙ্গে কথা বলতে গেলে বা পরিবারের সঙ্গে কথা বলতে গেলে তারা বলবেন কিন্তু পরিপার্শ্ব যদি এরম হয় আমি কি ভরসায় ছাড়ি বলুন তো। ফলে সেই অ্যাংজাইটিকে তারা জাস্টিফাই করছেন, সে জাস্টিফিকেশনও আছে, আমি সেটাকে উড়িয়ে দিচ্ছি না। কিন্তু মায়ের নিজস্ব যে ভালো না থাকার গল্প, আমার মনে হয় সেখানে মায়ের নিজের অবসাদ, মায়ের এই ভূমিকায় খুব একা হয়ে যাওয়া বহু সময়, কম্প্যাশন ফ্যাটিগ যে শব্দবন্ধটা আমরা এখন আনছি, এমপ্যাথি ফ্যাটিগ, আগে এই শব্দগুলো নিয়ে আমরা কথাই বলতাম না, আমাদের সেগুলোর দিকেও তাকাতে হবে। নিজের মধ্যেও সে জায়গাটা আমায় রাখতে হবে যে আমার সারাক্ষণ তোমার সঙ্গে কেয়ার গিভিংয়ে থাকতে ভালো নাও লাগতে পারে। এবং সেটা যদি মা নিজের সঙ্গে আরেকটু শুরু করতে পারেন এবং সন্তানের সঙ্গেও তার আলোচনায়, তার আচরণে মা যদি এটা রাখতে পারেন যে আমার এখন ভালো লাগছে নাটাও যখন তার কথা শুনবার, বোঝবার বয়স হয়েছে, আমি যদি সেটা একটু নিয়ে আসতে পারি। এবং সেন্সিটিভলি অ্যাটিউন্ড হচ্ছে ওইভাবে যে যখন তার সেটা শোনার বয়স হয়নি তখন তার বাকি অভিব্যক্তি দেখে আমার যতটুকু করা সম্ভব আমি করব। কিন্তু আমাকে বেস্ট হতে হবে অ্যাজ আ মাদার, পারফেক্ট হতে হবে অ্যাজ আ মাদার, মানে এই নয় যে আমাকে কল্পতরু হতে হবে। ও যা চাইছে ওকে প্রোভাইড করব, এই মাদারিং, এই অভিভাবকত্বের কনসেপ্টটাকেই আমি আগে চ্যালেঞ্জ করব। কারণ এটা একটা বাস্তবের জন্য উপযুক্ত মানুষ তৈরির দিকে আমাদের নিয়ে যায় না। আর তারপরে সন্তান যদি কুইয়ার হন, সন্তান যিনি দত্তক নেবেন মনে করছেন, কি করবেন এটার উত্তরে আমরা আসবো এবার আস্তে আস্তে। কিন্তু কি করবেন এর উত্তর আসলে আমিও দিতে পারি না, রত্নাবলীদিও দিতে পারেন না। উত্তর দেবে ওই ছোট্ট মানুষটা। কেন রে উত্তর দেবো না? কারণ আমরা আমাদের মাদের বলতে পারতাম, উই হ্যাভ মিসড দ্য বাস। কারণ সন্তান বলে দেবে, ওইটাই অ্যাটিউনমেন্ট। কোনো সাইকোলজিস্ট বলতে পারবে না, সন্তান বলে দেবে। ও কিউজ দেবে, আমি কতটা রেডি, আমি কোনখানটায় রেডি নই, আমি কোনখানটায় তুমি এটা বলা সত্ত্বেও বাঁদরামো করবো, শুনবো না। খুব রিলেট করেছে, কিন্তু এটা কিন্তু অ্যাজ আ মাদার করেনি, অ্যাজ আ ডটার করেছে। না, অ্যাজ আ মাদারও করেছে। আসলে আমরা অটোনমাস চাইল্ড তৈরি করব বলে এত অটোনমি তাদের দিয়ে দিই, তারপরে যখন তারা ফিরে আমাদের চ্যালেঞ্জ করে তখন ভীষণ মাথা গরম হয়ে যায়। কিন্তু তখন কিন্তু মুখ থেকে আমরা বের করে বলি, মুখে মুখে তর্ক করছো, কিন্তু তার আগে তো আমরা সেই অটোনমির পার্ট তাকে দিয়েছি। হ্যাঁ, যা মনে হবে বলো, নিশ্চয়ই বলো, যা সত্যি তাহা বলিবে, এসব বলে তারপরে তার রাগ হয়ে যায়। কিন্তু আমি যেখানে পৌঁছতে চাচ্ছি সেটা হলো যে এই এত কিছু কমপ্লেক্সিটির মধ্যে মা নিজেকে রক্ষা করবেন কি করে? দুটো ভাগে এটাকে আমরা নেব রত্নাবলীদি। সেখানে একটা অংশ আমি কিছুটা আমার কথায় আনবো, আরেকটা অংশে তোমার কাছে আসবো। আবার হ্যাঁ, আসবো। আমি তো বললাম অনেক, এটাও একটু বলবে। মা নিজে কিভাবে নিজেকে রক্ষা করবেন, এই যে আমরা বলছিলাম যে মাকে সন্তানকে ফ্রাস্ট্রেট করানোর মতনও পরিসর তৈরি করতে হবে। অটোম্যাটিক্যালি এই রুম যদি আমি নিজেকে দিই তাহলে আমাকে সারাক্ষণ পড়ি কি মরি করে বাচ্চার সামনে বসে থাকতে হয় না। আমরা তো একটা অথেন্টিক প্যারেন্টিংয়ের কথা বলছি, অথেন্টিক মাদারহুডের কথা বলছি। তার মানে এই নয় যে আমি বাথরুমে ঢুকলাম, বাচ্চা কাঁদছে, আমাকে দৌড়ে বেরোতে হবে না, একটু কাঁদবেও, একটু কাঁদবে, আমাকে তক্ষুনি দৌড়ে বেরোতে হবে না। কারণ এর পরবর্তীকালে যখন একটা মেসেজ আসছে না বলে কাঁদবে, ওকে জানতে হবে ওই মেসেজটা আর কোনো দিনও না আসতে পারে। দ্যাটস দ্য ওয়ার্ল্ড অ্যান্ড উই শুড মেক আওয়ার চিলড্রেন প্রিপেয়ার্ড ফর দ্যাট ওয়ার্ল্ড। দুই, নিজের যে যত্ন নেওয়ার কথা, সেলফ কেয়ারের কথা, সেই জায়গাটা আমরা সচরাচর মায়েদের ক্ষেত্রে মাতৃত্বকে এমন মহিমান্বিত করতে থাকি, ওই মহিমান্বিত করার আওতায় ফেলে ওটা একটু গুলিয়ে দিই। তুমি না মা, মায়েদের কষ্ট হতে নেই। কে বলেছে? সকলেরই কষ্ট হয়, মায়েদেরও কষ্ট হয়। তো সেইখানে আমার ইনফ্যাক্ট আমার আমাদের দুজনেরই শিক্ষক অরূপ স্যার একটা ভারী সুন্দর উদাহরণ একবার দিয়েছিলেন ক্লাসে।
সাইকোডাইনামিক থিওরিজ পড়াতে গিয়ে। আমরা ইনফ্যাক্ট অনেকেই এখানে বসে আছি যারা স্যারের কাছে পড়েছি, যে একজন মা ভিক্ষে চাইছেন ওর কাছে। উনি একটা খাবার কিনে দিয়েছেন, কোলে বাচ্চাটা রয়েছে, বাচ্চাটা মায়ের হাত থেকে নিয়ে খেতে গেছে, মা বাচ্চাকে ঠাস করে একটা চড় মেরে নিজে খাচ্ছেন। দেখে উনি প্রথম রাগ করেছেন, এ কি, বাচ্চাটার হাত থেকে আপনি নিয়ে নিলেন? তখন মা বলেছিলেন, কেন, আমার খিদে পায় না? এটা আমার কাছে একটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে রয়ে গেছে। এই উচ্চারণ ওই সময়ে দাঁড়িয়ে যে মা করতে পারলেন, হয়তো রাস্তায় যিনি হাত পেতে খাবারটা নিচ্ছেন, আমরা অনেক প্রিভিলেজড হয়েও নিজের কাছে সে উচ্চারণ করতে পারছি না। কেন আমার জানলার ধারে বসতে ইচ্ছে করে না? কেন আমার খিদে পায় না? এবং এটা কিন্তু আমি সন্তানের সঙ্গেও যদি আনতে পারি, কখনো তুমি বসবে, কখনো আমি বসবো, তাতেই কিন্তু তার সঙ্গে আমার একটা হেলদি অথেন্টিক বন্ডিং আদতে তৈরি হচ্ছে। এবং যখন আমার মনে হচ্ছে যে আমি উদাহরণ দিলাম যে আমি সন্তানকে ফেলে যাচ্ছি না, এই ফেলে আর রেখের মধ্যে আমরা সন্তানের সঙ্গে আদতে একটা সেপারেশন ইন্ডিভিজুয়েশন প্রসেসে আসছি, ওকে সেপারেশন হ্যান্ডেল করতে শেখাচ্ছি। ফেলে চলে গেল যখন বলা হচ্ছে, তাকে অ্যাবান্ডনমেন্টের ভাষা দেওয়া হচ্ছে। এবং অনেক সময় বাচ্চাকে বলা হয়, এই তোকে ফেলে চলে গেল। সেন্স অফ অ্যাবান্ডনমেন্ট নিয়ে যারা বড় হন তার অনেকটা পারসেপশনও হতে পারে। হোল্ডিং এনভায়রনমেন্ট মানে তার আবেগের ভাষা, এখানে সম্রাজ্ঞী রয়েছেন, ভাষা নিয়ে ওর কাজ, আবেগের ভাষাকেও তো আমি পুনর্নির্মাণ করছি। আমি যদি ফেলে না বলে বাচ্চাকে আমি রেখে বেরিয়েছিলাম বলি, বাচ্চার কাছেও তার অনুরণন অন্যরকম। তাহলে সেইখানটায় তিনি ট্রাই করবেন। এবং পাশাপাশি আমার মনে হয় যেখানে আমরা ফ্রাস্ট্রেট করছি, বাচ্চাকে নিজের জন্য যত্নের জায়গা রাখছি, আমাদেরও দেখতে হবে যে আমাদের এই ভূমিকার মধ্যে দিয়ে আমরা আদতে আমার সন্তানের সঙ্গে কি তৈরি করতে চাইছি। আমি কি সন্তানকে আমার প্রতিমূর্তি তৈরি করতে চাইছি, এই বাড়ির উপযুক্ত তৈরি করতে চাইছি? এই প্রজেক্টগুলোকেই আগে প্রশ্ন করুন, কারণ এই প্রজেক্টগুলো ফুলফিলড হবে না। ও যেন কোনোদিন কষ্ট না পায়, হবে না, অবশ্যই পাবে। আজকে এইগুলো যদি আমরা আমাদের প্রজেক্ট হিসেবে রাখি, আমি চাই আমার বাচ্চা যেন কখনো কষ্ট না পায়, এর থেকে ইমপ্র্যাকটিক্যাল চাওয়ার হয় না। আমি বরং চাইতে পারি আমার বাচ্চা যখন কষ্ট পাবে তখন যদি আমিও না থাকি, ও কি করবে, এইটা নিয়ে আমরা ভাবতে পারি, কথা বলতে পারি। আমার মনে হয় সেইখানে আমার সন্তান আমায় জানান দেবে এখন আমার তোমার কাছ থেকে কি চাওয়া। আমি তাকে জানান দেব তার কতটা আমি দিতে পারবো আর কতটা দিতে পারবো না। কারণ তাহলে কালকে যখন সেও আমার সঙ্গে একটা অন্য ভূমিকায় যুক্ত হবে, সেও নিজেকে বলতে পারবে যে আমার বাবার যখন এত অসুস্থতা, আমার একটু বাইরে গিয়ে কফি খেতে ইচ্ছে করে, আমার সারাক্ষণ বাবার নার্সিং করতে ভাল লাগে না। এটা সে নিজেকে বলতে পারবে, আমিও যদি মা হয়ে সেই স্পেসটা তার ছোটোবেলায় কখনো ক্রিয়েট করে থাকি। এটা একটা ডুয়াল প্রসেসিং। এবং এখানে মা নিজে তো নিজের সঙ্গেই সংলাপ সারাক্ষণ রাখবেন, অ্যাম্বিভ্যালেন্সকে নিয়ে কাজ করবেন, বাচ্চাকে কখনো ফ্রাস্ট্রেট করবেন, এবং ফ্রাস্ট্রেট করা মানে ইউ আর নট বিকামিং আ ব্যাড মাদার। আমার তোমার কাছে প্রশ্ন থাকবে রত্নাবলীদি, যে একটা জায়গা বোধহয় আমরা ছুলাম না, যদি পরে প্রশ্ন, যারা মা হলেন না বাই চয়েস, আমরা তাদের নিয়ে আর কথা বলিনি আজকে, সেটা যদি সময় থাকে পরে হয়তো ধরবো। তোমার কাছে আমার প্রশ্ন থাকবে যে এ তো গেল মা কি করবেন, সেই মায়ের জন্য সমাজ কি করবে? একজন সমাজকর্মী, একজন ফেমিনিস্ট অ্যাক্টিভিস্ট হিসেবে তুমি যদি সেই জায়গাটা আমাদের একটু বলো। মাতৃত্বের মা ভীষণ একা, এবং মাকে না ভীষণ ঠেলে 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 বারান্দায় পাঠিয়ে দেওয়া হয়, সবটাই তুমি নিজে নিজে করো। প্রশ্নটা হলো যে এটা নিজে নিজে করার কোনো ব্যাপার নয়, এখানে কমিউনিটির একটা বড় রোল আছে, পরিবারের একটা বড় রোল আছে, লার্জার সোসাইটির একটা বড় রোল আছে। কারণ আমি অনেক প্রান্তিক মানুষদের সাথে, মহিলাদের সাথে এখন আরও নিবিড়ভাবে কাজ করছি, লিসনিং সার্কেল করছি, এবং এই কিছুদিন আগে ধাপার মাঠের র্যাগ পিকার্সদের সঙ্গে আমি লিসনিং সার্কেল করছিলাম, এবং সেখানে প্রসঙ্গ এসেছিল যে আপনারা যখন ভোরবেলা 4টের সময় বেরিয়ে যান ধাপার মাঠে কুড়োতে, তখন বাচ্চারা কোথায় থাকে? বাচ্চারা পাড়ায় থাকে, অন্য মারা দেখে।
আমরা তো রান্না টান্না করে দিয়ে বেরোতে পারি না, ও যা বাড়ির পাশে লোক খাওয়ায় ওটাই ওরা খেয়ে নেয়। সো দ্য পয়েন্ট দ্যাট আই এম মেকিং, যে একজন মাকে যদি নিরাপদ থাকতে হয়, সুরক্ষিত থাকতে হয়, তাহলে সামাজিক স্তরে একটা দায়িত্ব আছে, যেটা আমরা বারবার পলিসি লেভেলে চাইছি। আমি একা নয়, আমাদের একটা মঞ্চ আছে সেখান থেকে, যে আমাদের ক্রেশ গড়ে তুলতে হবে, এবং সেটা উচ্চবর্গের উচ্চ বিত্তের মানুষদের জন্যে কেবল নয়, গরিব মানুষদের জন্যে, অসংগঠিত শ্রেণীর মহিলাদের জন্যে, যারা চা বাগানে কাজ করেন, যারা র্যাগ পিকার্স, যারা মৎস্যজীবী, যারা 7 দিন টানা নৌকায় আছেন, কাঁকড়া ধরছেন, আর আমরা ভীষণ কাঁকড়ার ঝাল খাচ্ছি, তাদের জন্যে আমার মনে হয় যে ক্রেশের একটা দরকার আছে। সুতরাং ক্রেশ হলে তারা আরও নিরাপদভাবে নিজের কাজে যেতে পারবেন, বাচ্চাও সুরক্ষিত থাকতে হবে। আরেকটা জিনিস হলো শেয়ার্ড মিলস, আমরা শেয়ার্ড মিলসের কথাও বলছি। আর আমি জানি না, এখন অনেক অফিসে ফ্লেক্সি টাইম দেওয়া হয়, মানে আমাদের মতন ছোট সংগঠনেও ফ্লেক্সি টাইমিং আছে। আমার মনে হয় যে এইগুলোকে যদি আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, তাহলে কোথাও মায়েদের নিরাপত্তাকে আমরা নিশ্চিত করতে পারবো। আর মায়ের নিরাপত্তাকে নিশ্চিত করতে পারলে মারা ভালো থাকবেন, এবং সেটার হাত ধরে বাচ্চারা ভালো থাকবেন। এইটুকু নিয়ে আমার বলার। কিছু যোগ করবে না কনক্লুড করে প্রশ্নে চলে যাব? আমার মনে হয় আমরা প্রশ্নেই যাব, কারণ আমাদের এখানে যারা রয়েছেন আমরা প্রশ্নোত্তরের দিকে এগোতে চাইবো, কারণ আমরা যতটা পারি প্রশ্ন নিতেও চাইবো। আমাদের ইচ্ছেও রয়েছে যে আপনাদের থেকে যত সংখ্যক প্রশ্ন নেওয়া যায়। আমি জাস্ট একটা জায়গায় একটু অ্যাড করবো, যেহেতু উইনিকটের কথা উঠেছিল একবার, সেটা আমার মনে হয় একটু উল্লেখ করা যেতে পারে। উনি আরেকটা বিউটিফুল কনসেপ্টের কথা বলেছিলেন, ট্রানজিশনাল অবজেক্টস, যেটা আমরা অনেক সময় পরিবারে দেখেছি যে মা যখন কাজে চলে যাচ্ছেন, মায়ের একটা শাড়ি সন্তানের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, সন্তান ওটা সরে শুয়ে আছে, ওটার গন্ধ শুকছে। ট্রানজিশনাল অবজেক্ট হচ্ছে যখন মায়ের সঙ্গে আমার দূরত্ব, মা আর আমি আদতে একই সঙ্গে আর জুড়ে থাকবো না, এই দূরত্বের পথটা আমি ট্রানজিট করছি বাই হোল্ডিং অন টু সামথিং এলস উইচ ইজ নট রিপ্লেসিং মাই মাদার। এমন নয় যে সেটা মাকে রিপ্লেস করবে, but which is representing my mother for the time being. তো যদি আমরা সেইটাও আনতে পারি যে সবসময় আমাকেই যে থাকতে হবে তা নয়, আমরা আমাদের মতন করে সন্তানের থেকে কিউজ নিতে পারি। একদম ছোট সন্তানদের ক্ষেত্রে একরকম, আর বড় সন্তানদের ক্ষেত্রে সেটা মায়ের গাওয়া গান হতে পারে, ছবি হতে পারে, আরও অনেকভাবে আমার অনুপস্থিতির মধ্যেও আমার উপস্থিতির একটা ভাষা আমরা তৈরি করতে পারি। আমরা সেটা যদি যে কোনো অন্য সম্পর্কেও কখনো কখনো ভাবি, ওয়াই নট ইভেন হিয়ার। তাহলে আজকের আমাদের ফর্মাল আলোচনাটা আমরা এখানে ক্লোজ করছি। আমরা আশা করছি যে যেখানে মা এবং সন্তান দুজনেই মুক্ত পরিবেশে থাকবেন, সেখানে আমরা সন্তানদের এমন পৃথিবীতে বড় করতে পারবো যেখানে ভালোবাসা আর নিরাপত্তা একে অপরের বিপরীতে থাকবে না। এবারে আমরা একটু প্রশ্ন উত্তর নেব। আমি একজন সিঙ্গেল মাদার। আমার সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, আমার একটা মনের মধ্যে সবসময় ভয় লাগে যখন আমি বাইরে কাজে যাই, আমার বাচ্চাকে রেখে, আমার একটি মেয়ে আছে, 10 বছর বয়স, ওকে যখন আমি বাইরে রেখে যাই তখন আমি প্রচণ্ড অ্যাংজাইটিতে ভুগি। ওর সাথে ওই নিরাপত্তার যে আমাদের কিছুক্ষণ আগে ম্যাডাম বলেছে, সেই জিনিসটাকে নিয়ে না আমি এত একটা অ্যাংজাইটি মাঝে মাঝে, আবার বাড়িতে এসে ওকে জিজ্ঞেস করি তুমি ঠিক আছো কি, তুমি যেখানে রেখে গেছো। এই জায়গাটার থেকে আমার মনের মধ্যে একটা মানে সবসময় একটা আশঙ্কা হয়, যেহেতু আমার একটা মেয়ে সন্তান, আর ওকে আমি কখনো আমার মার বাড়ি, কখনো আমার শ্বশুর বাড়িতে আমি রেখে বেরোচ্ছি, সেটা নিয়ে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমরা আরও কয়েকটা প্রশ্ন নিয়ে নিই একসাথে। হ্যাঁ, নমস্কার সকলকে। ম্যাডাম, আমি শুভ্রা ভট্টাচার্য, আমি চুচুড়া থেকে এসেছি। আমি একজন স্কুল টিচার এবং একজন সমাজকর্মী। আমার কিছু আমি বাচ্চাদের পড়াই, ইনভার্টার বাচ্চাদেরকে পড়াই, আমি একদম রুরাল এরিয়াতে পড়াই বাচ্চাদের, স্কুল ছাড়াও। আমার কিছু প্রশ্ন হলো যে মা কি নিজেকেই তো সম্মান, মাতৃত্বটাকে কি মা নিজে সম্মান করতে শিখেছে?
মাতৃত্বকে মা যদি নিজে সম্মান করতে না শিখে থাকে, তাহলে তার কন্যার মধ্যে কি করে তিনি তার মধ্যে সঞ্চারিত করবেন আত্মবিশ্বাস, আত্মসম্মান? একটা লড়াই যে কন্যার অনেক বেশি, এটা জেনেও মা কিন্তু বলেন যে না, তোমাকে এটা মানতে হবে। এই সমাজে পুরুষ অপেক্ষা নারীর কিন্তু প্রচণ্ড পরিমাণে বেশি লড়াই। এটা মার মাতৃত্ব দিয়ে অনুভব কি করেন না? সমাজ যেভাবেই হোক করেন না। আর একটা প্রশ্ন হলো যে সমাজে আমার মানে একটা লাস্ট কোশ্চেন একটু করি, যে সমাজে মানে ছেলে সন্তান মানুষ আর মেয়ে সন্তান মানুষের যে দুটো প্রক্রিয়াকরণ আলাদা হওয়া উচিত এবং বেশি সচেতন হওয়া উচিত ছেলে সন্তানের প্রতি মায়েদের, এটা বোধহয় আমরা ভুলে যাই। প্লিজ এটা একটু বলবেন। আমি ছেলেদের স্কুলে চাকরি করি, আমি টিচার হিসেবে বলি ছেলেদেরকে সেটাই। ধন্যবাদ। আমি আগে যিনি প্রথম প্রশ্ন করলেন, সুস্মিতার উত্তরটা দিয়ে আপনার কাছে আসছি। সুস্মিতার প্রশ্ন, যেটা আমাদের আজকের আলোচনার একদম মূল সুর, যখন অপর্ণা সেন বলছিলেন, এই একই ভাষা আমরা পেলাম যে সত্যিই তো কন্যা সন্তান, তার 10 বছর বয়স, আমাকে যখন বেরিয়ে যেতে হচ্ছে সারাদিনের জন্যে, আমাদের তো উদ্বেগ হবেই, এবং আমরা সারাক্ষণ যা খবর পড়ি তাতে উদ্বেগ হওয়ারই কথা। কিন্তু আমি এও বলবো যে আমরা যদি শুধু একটা অবিশ্বাসের পৃথিবীও তৈরি করতে থাকি আমার সন্তানের চারপাশে, সেটাও কোনো কাজের কথা নয়। আমাকে তাকে স্পর্শ, সেফটি, আনসেফ বোধ করা ইত্যাদিকে তার মতো করে তার ভাষায় বোঝাতে হবে। যেমন আজকে 14-15 বছরের সন্তানের কাছে এই সংলাপ যেভাবে আমি পাঠাবো, 10 বছরের কাছে আমি যদি মোটামুটি তার সঙ্গে এই জায়গাটুকু রাখি যে আমি যখন বাড়ি ফিরবো, আমিও আমার বাড়ির বাইরে যা যা গপ্প হলো তোমার সাথে বলবো, তোমারও কী কী হয়েছে তুমি আমায় বলতে পারো, নির্দ্বিধায় বলতে পারো, এবং সেখানে যদি তোমার কষ্ট হয়ে থাকে আমায় বলো। অনেক সময় আমি সেক্সুয়ালি আনসেফ ফিল করেছি, মা অ্যাকচুয়ালি 10 বছর বলতে পারে, কারণ আমি জানি না এখন সত্যিই দে আর ওয়ে মোর অ্যাডভান্সড, কিন্তু অ্যাটলিস্ট কষ্ট হয়েছে এটা বলতে পারে কিনা। 2 হচ্ছে, যদি আমার মনে হয় যে সেখানে কোথাও এমন কোনো কিউজ আমি পাচ্ছি, এমনও হতে পারে যে হঠাৎ পড়াশোনায় ডিক্লাইন, লেখার সমস্যা হচ্ছে, ওরাল ভালো পারছে, ইনকনসিস্টেন্ট পারফরমেন্স, অর্থাৎ কঠিন প্রশ্নের উত্তর ভালো লিখে চলে এলো, সহজগুলো পারছে না, ফাঁকিবাজির কথা বলছি না, অন্যমনস্কতা বলছি না, কিন্তু এক ধরনের ইনকনসিস্টেন্সি যেটা ওর চারিত্রিক বৈশিষ্ট্য ছিল না। আমি সেখানে কেন পড়াশুনো করছো না রাগারাগির সংলাপে না গিয়ে আবারও ওর আবেগের স্তরে কিছু ঘটে গেল কি না এটা দেখব, কিন্তু সারাক্ষণ শঙ্কিত হয়েও বাঁচব না। কারণ নারী শরীরকে সারাক্ষণ শঙ্কায় বাঁচতে হবে, কারণ সে একটি পবিত্র মন্দির, এটা থেকেও বেরোতে হবে। আমার কান, আমার ভাজাইনা, আমার নাক, আমার চোখ ইম্পর্ট্যান্ট, আমার হাতের তালু ইম্পর্ট্যান্ট, আমার প্রত্যেকটা বডি পার্ট ইম্পর্ট্যান্ট। তাহলে আমি প্রত্যেকটা বডি পার্টের জন্যে নিজের লঙ্ঘনের ভাষা চিনব, লঙ্ঘন হলে কি করতে হয় জানবো। সেখানে আমরা যেন বাড়তি যে একটা ভয় রাখি, সেইখানে নিজের কাছেও নিজে খুব ক্লিয়ার হই আমার ভয়গুলো আসলে কী, এবং সেখান থেকে আমরা কিভাবে যেতে পারি। আমি একটা জাস্ট লাইন সংযোজন করতে চাই এবং একটু ডক্টর অনিরুদ্ধ দেবকে কোট করব। ডক্টর অনিরুদ্ধ দেব বাচ্চাদের নিয়ে কাজ করেন। তিনি একটা আলোচনায় আমার সঙ্গে একটা আলোচনায় তিনি বলেছিলেন যে মাদের বুঝতে হবে যে চাবি অন্য লোককে দিয়ে দেওয়া যাবে না, কাজেই সেখানে এই লক অ্যান্ড কির কনসেপ্টটা বাচ্চাদের মতন করে বাচ্চাদের বোঝাতে হবে। ঠিক যেমন আমরা বাড়ির চাবি খুলে সবাইকে আসতে দিই না, আমার শরীরেও আমি চাবি সবাইকে দেব না খুলতে, কেমন? আর আপনার প্রশ্নের উত্তরে যেটা আমার একদম প্রাথমিক রিয়াকশন, আসলে আজকের দিনে দাঁড়িয়ে মাদের লড়াই ভীষণ বেশি লড়াই, পুরুষদের লড়াই, বাবাদের লড়াই একদম অতটা নয়। এই বাইনারিয়াইজেশনটাকে বোধহয় আমাদের ভাঙতে হবে, কারণ এখন পরিস্থিতি এত জটিল না, একজন বাবার জন্যেও লড়াইটা ভীষণ কঠিন, একজন মার জন্যেও লড়াইটা ভীষণ কঠিন, এখন আর অত সহজ নয়। এবং ছেলে সন্তান মানুষ করার ক্ষেত্রে আপনার যে প্রশ্নটা ছিল, আমার মনে হয় যে আমাদের কি পাঠ দিতে হবে সেইগুলোকে আমরা নিজেরা একটু ঠিক করব। যখন 80s আমার লেট 80s আমার সন্তান বড় হচ্ছিল, সেখানে HIV, AIDS এবং ড্রাগ বিশাল বড় ইস্যু ছিল এবং আমার ভীষণ ভয় করত। কাজেই
তাকে সর্বক্ষণ সেই বিষয়ে আমি পাঠ দিতে দিতে গেছি এবং থ্যাঙ্কফুলি ও হ্যাঁ ভালো আছে। নমস্কার, আমি শিক্তা, সিঙ্গেল মাদার, মেয়ে আছে 10 বছরের। আর এই যে সেপারেশন প্রসেসটা সবে আমার সঙ্গে শুরু হয়েছে, কাজে একটা আগলি ফেজের মধ্যে দিয়ে আমি এবং আমার মেয়ে গেছি। তো আমার দুটো ছোট ছোট জিনিস যেটা বলার, সেই সময় আগলি ফেজটা যখন চলছিল, আমি আমার মেয়েকে বলেছিলাম যে মাম্মা তুমি ভয় পেও না, আমি তোমার বন্ধু, আমি সবসময় তোমার সাথে আছি। ও সেটাকে বিশ্বাস করেছে। আমার প্রশ্ন একটাই, সেটা হচ্ছে যে আমার পারিপার্শ্বিকে যারা আছে তারা এখন যদি আমি কোনো বন্ধুর সঙ্গে কথা বলি, সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, আমি জেন্ডার বায়াস হচ্ছি না, যদি সেটা মেয়ে হয় কোনো অসুবিধা নেই, যদি আমি ছেলেদের কারোর সাথে কথা বলি তখন আমাকে শুনতে হচ্ছে তোর সদ্য এই ব্যাপারটা ঘটেছে, তুই এখন একটা ছেলের সাথে এতক্ষণ কথা বলছিস, তোর মেয়ে কী ভাববে, এই একটা। আর যেহেতু আমি মেয়েকে বলেছি যে তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার সাথে আছি, আমি যদি কোনো বন্ধুকে ফোনে বলি যে ঠিক আছে তাহলে ছুটির দিনে আমরা একসাথে দেখা করি, আমরা একটা জায়গায় গিয়ে এটা খাবো, যে একটা নতুন রেস্টুরেন্ট হয়েছে ওখানে খাবো, মেয়ে সঙ্গে সঙ্গে বলছে তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তুমি কি করে অন্যের সাথে ওখানে যাবে, তুমি ফার্স্ট আমার সাথে ওখানে যাবে। রাইট, এই যে ব্যাপারটা। থ্যাংক ইউ শিক্তা, থ্যাংক ইউ। শিকদার প্রশ্নের উত্তরে আমার গোড়াতেই যেটা বলার সেটা হচ্ছে যে পরিপার্শ্ব যখন এই কথাগুলো বলছে, ওখানে তাদের সঙ্গে আমাকে একটা ফর্ম সংলাপে আসতে হবে, আমাকে এটা আগে জানতে হবে, আমি সেটা মা হয়ে থাকি বা না হয়ে থাকি। আমার জীবনে বিচ্ছেদ হওয়ার কতদিনের মধ্যে আমি আর একটা সম্পর্কে যাব, বিচ্ছেদ চলাকালীন যাব কি না, বিবাহে থাকাকালীন যাব কি না, আমি আদৌ কোনো সম্পর্কে, একাধিক সম্পর্কে কীভাবে থাকবো না, এটা আমায় নেগোশিয়েট করতে হবে। এবং আমার কাছে যদি আমার সম্পর্কের সেই যাত্রাপথ, সেই সিদ্ধান্ত পথের স্বচ্ছতা থাকে, ক্ল্যারিটি থাকে, আমার সকলকে কনভিন্স করানোর দরকার নেই। আমার কারুর কাছে আমি এ পাড়ার বেস্ট বিচ্ছিন্না নারী এই লেভেল পেয়ে খুব লাভ হবে না। 2 নম্বর কথা, আদতেই আমি তোমার বন্ধুর মতো, কিন্তু আমরা বন্ধু হলেও এই আমি আর তুমির বাইরে আর কোনো পৃথিবী নেই, এই ভাষাটা থেকেও আমার সন্তানকে সরাতে হবে। ইট ইজ নো লঙ্গার আ টায়ার্ড। দূরেও রয়েছে বন্ধু মিষ্টি হেসে, হয়তো কোথাও, হয়তো অন্য দেশে। এই কনসেপ্টে যদি আমি তাকে আস্তে আস্তে আনতে পারি, তাহলে তারও এর থেকে ঊর্ধ্বে যাওয়ার মনটা আসবে। যদি সময় থাকে আমরা বলবো আরও কেন সেটার প্রয়োজনীয়তা আছে, আপাতত এটুকু বললাম। ওর একটু ফ্রাস্ট্রেশন হবে শিখতা, কিন্তু দেখবে ও এটার সাথে আস্তে আস্তে জুঝতে পারবে, ভবিষ্যতের জন্য প্রিপেয়ার্ড হবে। আর শিক্তা, ফ্রাস্ট্রেশন আর বাউন্ডারি এই দুটোর মধ্যে কিন্তু একটা ব্যালেন্স টানতে হবে। আমরা যেমন অতিরিক্ত ফ্রাস্ট্রেটও করাবো না, তেমনি একটা বাউন্ডারি নিশ্চয়ই টানবো, সীমারেখা ভীষণ ইম্পর্ট্যান্ট। আমার নাম অপর্ণা সেন, আমি একজন চিত্র পরিচালক, একজন অভিনেত্রী এবং একজন মা। আমি মা হিসেবে কতগুলো কথা বলছি। আমার মনে হয় যে 2-1টা জিনিস আমরা হয়তো এত স্বল্প পরিসরে সব কিছু অ্যাড্রেস করা তো সম্ভব না, কিন্তু 1-2টো জিনিস আমার মনে হয় হয়তো অ্যাড্রেস করলে ভালো হয়, এবং আমি তোমাদের প্রশ্ন করছি তাই নিয়ে। প্রথমটা হচ্ছে, আমি বিশ্বাস করি এবং তোমরাও কি ভাবো জানতে চাই যে বিনাইন নেগলেক্ট বলে একটা জিনিস খুব দরকারি। কারণ বাচ্চাকে যদি সব কিছু হাতের কাছে জুগিয়ে দেওয়া হয়, বলে দেওয়া হয় কীভাবে সে নিজেকে অ্যামিউজ করবে, তাতে তার কল্পনা শক্তি বা নিজেকে অ্যামিউজ করার ক্ষমতাই জন্মায় না। এটা একটা আমার মনে হয় বিনাইন নেগলেক্ট, ইচ্ছে করো চড়ে খাও, মানে এটা হলে আমার মনে হয় যে তারা নিজেরা শিখে যায়। 1 নম্বর। 2 নম্বর, বাচ্চাদের এটা করো না বা এটা করো বলার থেকে আমি দেখেছি যে তারা দেখে শেখে, শুনে শেখে না। সুতরাং আমি যদি চেঁচাই, আমার বাচ্চাও চেঁচাতে শিখবে। আমি যদি অভদ্রভাবে লোকের সঙ্গে কথা বলি, আমার বাচ্চাও সেটা শিখবে। এই কতগুলো জিনিসে তোমরা যদি একটু আলোচনা করো ভালো হয়। অনেক ধন্যবাদ। হ্যাঁ, একদম আমি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত। ইনফ্যাক্ট এই বিনাইন নেগলেক্ট শব্দটা যেটা আপনি ব্যবহার করলেন খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই যে আমরা সেপারেশন ইন্ডিভিজুয়েশনের কথা বলছিলাম, যে বাচ্চা যে আমি যে মায়ের শরীর থেকেও যদি এসে থাকি, বাচ্চা প্রথমে ভাবে ব্রেস্টটাও আমি, এতটাই তার জুড়ে থাকা থাকে। মনে করে আমি যদি আমার আঙুলটা মুখে ঢোকাতে পারি, ওটা চাইলেই এক্ষুনি পাচ্ছি না কেন,
মাই বডি ইয়োর বডি আর সেপারেট, এটার বোধ বাচ্চার জন্মেই হবে না। এ বোধ দেবে কে? মা, বা যিনি মাতৃত্বের রোলে তখন আছেন, সেটা একজন পুরুষও হতে পারে, নারী পুরুষের বাইনারির বাইরেও কেউ হতে পারে। এবং সেখানে এই যে তুই তোর মতন করে নে, কিছুক্ষণের জন্য আমি তাকে ওই টাইম আউট প্রায় ছেড়ে রাখলাম। এমনকি যখন সে ভীষণ হাউমাউ করে কাঁদছে, তখন সেই ভয়ঙ্কর কান্নার সময় আমি তাকে বললাম, তুমি শান্ত হও তারপর কথা বলবো, তুমি শান্ত হও তারপর কথা বলবো। আমি হোল্ডিং রাখলাম। কিন্তু এই যে বাউন্ডারির কথা রত্নাবলীদিও বলছিলেন, আমি কিন্তু সেখানে একটা অতিরিক্ত ইন্ডালজেন্স দিয়ে ওরে বাবারে কি হয়েছে করতে যাচ্ছি না। কারণ সেটা করলে কিন্তু তাকে আবারও তার যে একটা পূর্ণ সত্তার বিকাশ, সেদিকে আমি নিয়ে যেতে পারছি না। আর এই যে দেখে শেখার জায়গাটা আসছে, একদম ছোটবেলায় আমাদের পক্ষে হয়তো সন্তানকে কিছু কিছু জায়গায় অ্যালার্ট করতে হবে, কারণ যখন তার কথা শুরু হয়নি, হয়তো সে তখনও ভাষার কাছে পৌঁছয়নি, প্রিলিঙ্গুইস্টিক টাইমে এটা মুখে দিচ্ছে, ওটা করতে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি, তখন সবে সে এক্সপ্লোর করতে শুরু করেছে। কিন্তু আমরা জানি যে বিশেষ করে এখন প্রি-টিনসের পর যে বয়সটা আসছে, ইভেন টেরেবল টুজদের ক্ষেত্রেও হয়। আমার মনে আছে আমার ছোটোবেলায় আমি ভীষণ গোলমরিচ খাবো বলে ভীষণ কাঁদছিলাম। যথারীতি আমাকে খেতে প্রথম বারণ করা হয়েছে, তো আমি হ্যাঁ খাবো করে কাজ, তারপরে আমাকে বলো খাও, চিবোলাম, আমার ভীষণ ঝাল লাগলো, চোখ দিয়ে জল পড়তে লাগলো, ইত্যাদি হলো। কিন্তু এই অভিজ্ঞতাটা দিয়ে আমি জানলাম যে কাঁচামরিচ ওরম চিবিয়ে খাওয়াটা ইজ নট আপ টু মাই টেস্ট। আমি একটা ছোট উদাহরণ দিচ্ছিলাম, অজস্র উদাহরণ আমাদের প্রত্যেকের জীবনে আছে। এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি আমাদের প্রত্যেকেরই কিন্তু সত্যি নিজেদের সাফারিং যতদিন মনে থাকে, সাফারিংয়ের লার্নিংও মনে থাকে। যেই সাফারিং ভুলে যাই, লার্নিংটাও ভুলে যাই। সুতরাং মাঝে মাঝে এই সাফারিং আমরা বাবা মারা হাতে ধরিয়ে দেব না, কিন্তু ওর নিজের অভিজ্ঞতা দিয়েও যখন পাচ্ছে, আমি পাশে থাকবো, আমি সরে যাচ্ছি না, আমি আছি। এরম নয় যে হ্যাঁ দেখেছিস তো, তা নয়, কিন্তু তার অভিজ্ঞতার ফসল তাকেই ঘরে তুলতে হবে, তবে সে পরের বার কোন ফসল বইবে সেটা সে বুঝবে। চিরাচরিতভাবে অপর্ণা সেন আমাদের নতুনভাবে ভাবতে শেখালেন, বিকজ ইটস এ র্যাডিক্যাল স্টেটমেন্ট, বিনাইন নেগলেক্ট। এবং আমরা যারা মাদারহুডের বিভিন্ন মডেল নিয়ে পড়াশুনো করেছি বা জানি, সেখানে বিনাইন মাদারহুডকে একরকমভাবে দেখা হয়। আরেকটা মাদারহুডের মডেল আছে যে ভীষণ ডিসিপ্লিন করো, বাচ্চাদের মারো। আমরা যারা আজকালকার দিনের মা, তারা কর্পোরাল পানিশমেন্ট নিয়ে ভীষণ উত্তেজিত হয়ে যায়, কিন্তু কর্পোরাল পানিশমেন্ট তো বাড়ি থেকেই শুরু হয়। এই বিনাইন নেগলেক্ট, এটা কিন্তু আমাদের ছোটবেলা থেকে অনেকে প্র্যাকটিস করেছেন, এবং এটা একটা ভেরি ইফেক্টিভ মডেল অফ মাদারহুড। এবং অনেকে বিশ্বাস করেন যে সুইমিং পুলে ঠেলে ফেলে দিলে সে ভালো সাঁতার কাটতে শেখে। কাজেই থ্যাংক ইউ সো মাচ। আমার বাচ্চার এখন 13 বছর বয়স, মেয়ে। তো আমরা খুব সচেতনভাবে আমার পড়াশোনার শেষ করে দুজনে মেয়েকে নিয়ে আসি, এবং মোটামুটি আমি আপনাদেরকে অনেক দিন ধরে ফলো করি, এবং সচেতনভাবে আমি মাতৃত্বকে বয়ে নিয়ে চলেছি। তো এখন এই টিন আসার পরে যেটা হয়েছে যে সে বাইরে অনেক সবাই বলে যে ও খুব ম্যাচিওর্ড, টিচাররা খুব সবসময় প্রশংসা করছেন, কিন্তু আমার সঙ্গে বাড়িতে তার সংঘাতের লেভেলটা এতটা হয়ে যাচ্ছে যে এক সময় হচ্ছে আমি নিজে বুঝতে পারছি যে আমি একটু বেশি হয়তো দেওয়ার চেষ্টা করছি, সে আর নেওয়ার মতো জায়গায় নেই। তো কোনটা যে এক্স্যাক্টলি এই স্টেজে দরকার, মাঝে মাঝে আমার খুব ভয় হচ্ছে যে আমি বেশি করছি, আবার কখনো মনে হচ্ছে যে না, করাটা উচিত। তো এইটা একটু গাইড করে দেন যদি। ওই গাইড করছে তো, ওর গাইডেন্সটাই ফলো করলে হবে। আপাতত ওর গাইডেন্সটা আমি নেব, এবং কখনো কখনো ওকে আমায় বলতে হবে, দেখো আমি এটা অ্যাপ্রিসিয়েট করলাম না, তারপর তুমি দেখো তুমি কি করবে। আমাদের অ্যাপ্রুভাল দিতে হবে সব কথায় সব কাজে, তা কিন্তু বাঞ্ছনীয় নয়। আমি কিন্তু বলতে পারি যে আই কমপ্লিটলি ডিসঅ্যাপ্রুভ, তুমি যদি করো এই কনসিকুয়েন্সেসও আছে, বাট দেন ইট ইজ আপ টু ইউ। এইটা তাকে কোথাও বলা, কারণ সংঘাতে গেলে আদতে যে সমস্যাটা হচ্ছে, যেটা এক্ষুনি উনিও বলছিলেন, যে আমাকে যদি চেঁচিয়ে কথা বলতে শোনে, বাচ্চা তো সেটাকে মিরর করতে শিখবে। সে যদি দেখে যে আমার পরিবারে আমার অভিভাবকরা যখনই একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়, ডিসএগ্রিমেন্ট হয়, তখন ভীষণ চেঁচামেচি করে, ভীষণ রেগে যায়, তাহলে ও জানবে যে ডিসএগ্রিমেন্টকে এই ভাষাতেই ব্যক্ত করতে হয়।
এবং যদি এমনও হয় যে সে ভাষাটা হয়তো আমাদের পরিবার থেকেও দেখছে না, ও বাইরে থেকেই হয়তো কোথাও পেয়েছে, হয়তো ভীষণ চিৎকার করে একটা কথা বলছে, আমি সেই সময়টায় তাকে বলতে পারি তুমি এরকমভাবে আমার সঙ্গে কথা বললে তো আমি কথা বলবো না, তোমাকে তো একটু শান্ত হতে হবে, কারণ আমি তো এভাবে তোমার সাথে কথার মধ্যে এনগেজই করবো না, ডিসএনগেজ করবো আমরা কিন্তু এখানে এটাও কোথাও মাথায় রাখবো যে এই যে সন্তানের সঙ্গে অথেন্টিক সংলাপ মানে তোমার যে আচরণটা দেখে আমার ভীষণ রাগ হলো, ভীষণ কষ্ট হলো, তখন আমি ভীষণ দাঁত বার করে হেসে কথা বলছি নয়। কখনো এটাও বলতে হতে পারে যে আমার অসম্ভব বিরক্ত লাগছে গো এখন, আমরা একটু পরে কথা বলি। আমি এই অথেন্টিসিটির জায়গাটা 13 বছর তো পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত। আর আরেকটা জিনিস হলো যে এখন ওর আইডেন্টিটি তৈরি হচ্ছে, ও এখন না বলবেই, এটা মানে সাধারণ প্রবৃত্তি, এবং এই না বলাটা পরে যাতে হয় সেইটা নিশ্চিত করাটাও আপনার মনে হয় একটা কাজ হবে। পরে আর না বলে না, পরে সব হ্যাঁ। আমার 34 বছরের বিবাহিত জীবন, তো আমার হাজব্যান্ডের সাথে আমার অনেক বয়সের ফারাক রয়েছে। তো আমার মেয়ে আমার ছেলে দুজনের সাথেই আমার বয়সের পার্থক্যটা একটু কম। তো সেই হিসাবে আমার মেয়ের বা ছেলের একটা অদ্ভুত একটা গ্রাজ তৈরি হয়েছে সবসময় যে তুমি ঠিক মায়ের মতো না, মানে মানে এরকম তুমি এত তোমার স্টাইল করার কি আছে, এত তোমার এইভাবে ড্রেস পরার কি আছে, তুমি এত আনন্দ করো কি করে, মানে এই ব্যাপারগুলো ভীষণভাবে আমি ফিল করি আর কি। মাঝে মাঝে খুব দুঃখ হয়, কষ্ট হয় যে ওরা কিন্তু ভীষণ সচেতন, এমনিতে সব ব্যাপারে খুব সচেতন এবং ভীষণ স্বাধীন ওরা, ঠিক। কিন্তু তবুও এই যে জায়গাটা বয়স পার্থক্যটা কম বলে যে কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে মা মানেই হচ্ছে শাড়ি পরা একটা টিপিক্যাল। বুঝতে পেরেছি, প্রশ্নটা আমার কাছে একদম পরিষ্কার আমাদের দুজনকার কাছে। এবার দেখুন, ঠিক এই আলোচনাটা আমরা করছিলাম যে আমাদের পরিবারে এবং সমাজে এই সুপ্ত নির্দেশগুলো দেয়া হয় যে মাকে একরকমভাবে দেখতে হবে, একটা স্টেরিওটাইপ তৈরি করা হয়। এবার আমি জানি না আপনি র্যাশনালাইজ করছেন কিনা, এই যে আপনি বলছেন যে আমার সাথে বয়সের ব্যবধান কম, বয়সের ব্যবধান যদি নাও হয় তথাপি যদি তারা এই কথা উচ্চারণ করে, সেখানেও তারা ওই স্টিরিওটাইপের ফাঁদে পড়ছে, এবং এটা একটা লার্জার সোসাইটাল অ্যান্ড ফ্যামিলিয়াল ট্র্যাপ যেটা সামনে আসে। এবার এটার প্রেসক্রিপশন আমি হলে, যেহেতু আমি অ্যাক্টিভিস্ট, এবং আমি হলে বলবো যে একদম পাত্তা দেবেন না, এবং বলবেন যে মা হওয়া মানে কি, মা হওয়া মানে কি শাড়ি পরা, মা হওয়া মানে কি সর্বক্ষণ উপস্থিত থাকা, মা হওয়া মানে কি শুধুমাত্র স্নেহ দেয়া, মা হওয়া মানে কি একটা ছালছালে একটা হিজিবিজি শাড়ি পরে বেরিয়ে চলে গেলাম, আলগা হয়ে গেল সব, ঊর্ধ্বশ্বাসে দৌড়চ্ছি, কেন ভাই? আমারও যেরকম তোমার সব কিছু সবসময় ভালো লাগবে না, তোমারও তেমনি আমার সব কিছু সবসময় ভালো লাগবে না, আমাদের দুজনেরই সারাক্ষণ পরস্পরকে ভালো লাগতে হবে না। আমরা যাদের ভালোবাসি তাদের সবসময় আমাদের ভালো লাগে না, আবার এমন অনেককে আমাদের ভালো লাগে যাদের প্রতি আমাদের চাইলেও কখনো আর ততটা ভালোবাসা জন্মালো না। তাহলে ভালো লাগছে আর ভালোবাসতে পারছি, এই যে একটা দ্বৈততা, এই কমপ্লেক্সিটিটাও হোল্ড করার দরকার আছে। কারণ আমরা অনেক সময় না দুটোকে ভীষণ গুলিয়ে দেখি। যেমন অনেক সময় আমরা ভেবে দেখেছি যে ওর তো সবই ভালো, ওর কেন প্রেমে পড়তে পারলাম না, কারণ ভালো লেগেছিল, ভালোবাসা হলো না, কি করা যাবে। একইভাবে ভয়ঙ্কর প্রেমে পড়েছি, সহ্য করতে পারি না তো খারাপ মানুষ, এও হতে পারে, অ্যাবসলিউটলি হতে পারে। আমি অনেক সময় বলি যে আমরা যখন প্রেমে পড়ি তখন তো আর HR ম্যানেজার নই যে বেস্ট ক্যান্ডিডেট সিলেক্ট করবো। আমি একটি 25 বছরের মেয়ের জননী, তো তার একটা ভীষণ চলতে থাকে আমাদের মধ্যে আর কি, আমি জানি না, আর সে বারবার বলতে থাকে যে না হলে কি হয় যদি আমি নাই হতে চাই মা। তো এটা বহু মায়েদের বোধহয় এই জেনারেশনের মায়েদের ভীষণ কন্যা সন্তানদের সঙ্গে চলতে থাকছে, বা সেটা হ্যাঁ, তো সেটা একটু অনুত্তমার মুখ থেকে শুনতে পারলে ভীষণ উপকৃত হতাম। এটা শুধু ভালো লাগা না, এটা উপকারের লেভেলে যেত আর কি। বুঝতে পেরেছি, ধন্যবাদ। আচ্ছা, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। আমার নাম সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়।
এটা মূলত অ্যাডাপশনের নিরিখে। হ্যাঁ, এমনিতেই তো নানান ধরনের অ্যাংজাইটি থাকে, যে বন্ডিং অ্যাংজাইটি কী হবে, অ্যাটাচমেন্ট অ্যাংজাইটি ইত্যাদি। সেখানে একটা খুব বড় অসুবিধা হচ্ছে যে আমাদের যেহেতু ভাষার কথা উঠছিল বারবার করে, যে আমাদের এই ধরনের একটা জোক ক্র্যাক করার বা ছোটোবেলায় বাচ্চাদের বলার একটা প্রবণতা থাকে যে তোকে তো কুড়িয়ে পাওয়া হয়েছিল, এবং এইটা নিয়ে একটা দারুণ বাড়িতে মানে তারপরে বাচ্চা কাঁদবে এবং তারপরে বলা হবে যে না না আসলে তো তুই আমারই সন্তান। ফলে এই যে কুড়িয়ে পাওয়া, তোকে তো ময়লার বালতিতে পাওয়া গেছিলো, এগুলো তো আসলে আমাদের একটা খুব আদরের জোক হিসেবে পরিবারে পরিবারে রয়ে গেছে, কিন্তু এটা কিন্তু বহু বাড়িতে এইভাবে বলা হয়। সেইখানে আজকে আমরা জানি যে অ্যাডাপশনের প্রসেসে 3 রকমের বাচ্চা মূলত কারার থ্রু দিয়ে পাওয়া যায়: অরফেন, সারেন্ডার্ড এবং অ্যাবান্ডন্ড। তাহলে যে অ্যাবান্ডন্ড বাচ্চা, তাকে তো আসলে সত্যি সত্যি কোথাও কুড়িয়ে পাওয়া গেছিল, তো সে যখন তার বন্ধুদের মাধ্যমে বা নানান মাধ্যমে এই ধরনের জোক ক্র্যাক করতে শুনবে, তাকে এমনি খানিকটা ভালনারেবিলিটির মধ্যে দিয়ে যেতে হবে। মা হিসেবে তাকে সুরক্ষা দেওয়ার জায়গাটা, কারণ এটা তো কারোর বাড়ি বাড়ি গিয়ে মুখ বন্ধ করা পসিবল না, এটা একটা প্রবণতা, সেটা কি হতে পারে বা তাকে ঠিক কোন মডেলে তাকে একটা প্রোটেক্ট করা যেতে পারে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আপনার প্রশ্নে আসবো, আমি এই উত্তরটা আগে দিয়ে নিই। ঠিক যেরকম আমাদের সন্তানের চারপাশে আরও অনেক অসংবেদনশীল রসিকতা থাকে, তার মধ্যে এইটা বিশেষ করে যখন সে সন্তান অ্যাডপ্টেড চাইল্ড, তার ক্ষেত্রে একটা অত্যন্ত ইনসেনসিটিভ রসিকতার অংশ হতে পারে। এবং অনেক সময় হয়তো যারা করছে, আসলে আমরা তো রসিকতা করি আমার কত উইট আছে দেখানোর জন্যে, ভাবি না যে আদতে খুব একটা তাতে প্রমাণ হলো না, উল্টোটাই বোধহয় প্রমাণিত হলো। কিন্তু আমরা ওই মুহূর্তে ওই সাময়িক একটা আনন্দ বোধহয় দিলাম এবং পেলাম, এই ট্রিপে থাকি। যেহেতু সম্রাজ্ঞী, বাচ্চাদের সঙ্গে তোমার ভাষারও একটা সম্পর্ক আছে এবং তুমি সেটা জেনুইনলি তোমার কাজেরও একটা অঙ্গ। আমার মনে হয় যে বহুস্তরীয় যদি একটা ডায়লগ হোল্ড করা যায়, মশকরা নিয়ে, রসিকতা নিয়ে, আমরা একটা আমব্রেলা দিয়ে ছোঁবো, তারপরে আমরা ধাপে ধাপে এইটাতেও আসবো। এবং এই কুড়িয়ে পাওয়া, ফেলে দেওয়া, এই শব্দগুলো যে আমরা যে কোনো সন্তানদের ক্ষেত্রেই প্রয়োগ হতে দেখি, এবং প্রত্যেকের ক্ষেত্রেই সেটা একেবারেই প্রযোজ্য নয়, বলা উচিত নয়, আমরা সেই জায়গায় রাখা। এবং ওর ক্ষেত্রে যেটা একবার আমরা একটু ছুঁয়ে গেছিলাম আজকের আলোচনায়, যে যখন সন্তান অ্যাডপ্টেড, আমরা যখন তাকে নিয়ে আসছি, সে কোনো দিন অ্যাক্সিডেন্টাল প্যারেন্টিংয়ের অংশ হতে পারে না। এটা বারংবার তাকে বলা। অ্যাক্সিডেন্টাল প্রেগনেন্সি হতে পারে, অ্যাক্সিডেন্টাল অ্যাডপশন হতে পারে না। তো তাহলে তোমাকে কতটা ভালোবেসে নিয়ে এসেছি দেখো। বলা যায় না তোমার বাকি যে বন্ধুরা বলছেন তাদের বাবা মা এটা এত কনফিডেন্টলি বলতে পারবেন কিনা, সেটা প্রোটেকশন ফেলিওরও হয়ে থাকতে পারে, তোমার ক্ষেত্রে তা নয় কিন্তু। সো ইউ আর লাভড অ্যান্ড প্রোটেক্টেড বাই বোথ অফ আস, এই জায়গাটায় নিয়ে আসা। এবং ওই তার মধ্যে যে একটা কোথাও প্রিমিটিভ অ্যাগনি, সাইকোঅ্যানালিটিক ভাষায় বলা হয়, থেকে যেতে পারে। এবং এখানে না একটা কথা আমি বলবো না মায়ের উত্তরে আসার আগে, এমন কোনো সন্তান নেই যার পরবর্তীকালে তার ছোটবেলা নিয়ে কোনো না কোনো আইডেন্টিফায়ার ট্রমা থাকবে না। এবং সেখানে আমাদেরও দায়িত্ব থাকে, আমরা মানে যারা সাইকোডাইনামিক থেরাপিস্টস, আমরা যখন তাদের সঙ্গে কথা বলতে বসি, তাদের এখনকার জীবন সম্পর্ক ইত্যাদিকে ডিকোড করতে বসি, তখন অনেক সময় এমন অনেক কিছুর দিকে তাদের নজর আমরাও হয়তো তাদের ব্যাকওয়ার্ড জার্নিতে নিয়ে যেতে যেতে ফেরাচ্ছি, যেটা তারা কিছুটা ওভারলুক করে চলে গিয়েছিল। এবার ফিরে দেখে তাদের একটা ভায়োলেন্ট অ্যাসোসিয়েশন অফ নস্টালজিয়া হতে পারে। ইটস আ ভায়োলেন্ট অ্যাসোসিয়েশন অফ নস্টালজিয়া, অ্যান্ড আই কান্ট লেট মাই মাদার গো অফ দ্য হুক, I can't let my father go off the hook of something. বারবার একটা ব্লেমিং চলে আসতে পারে। আমাদেরও সেখানে খুব সাবধানে তার সঙ্গে পা ফেলতে হয়। এবং সাইকোডাইনামিক থেরাপিতে এখন আমরা যে মডেলে কাজ করি, তাতে এটাও বোঝানো হয় যে ইট ইজ অলসো অ্যাবাউট হেল্পিং ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ নিড টু গো বিয়ন্ড দ্য কম্পালশন অফ বিইং আন্ডারস্টুড অল দ্য টাইম। কেউ সারাক্ষণ তোমায় বোঝে না, গান গাইলেও বুঝবে না, তুমি তোমায় বুঝছো না, ওরাও বোঝেনি, এখনও চারপাশে অনেকে বুঝবে না, আর অত বুঝেও কিছু হচ্ছে না। তো কোথাও না আমার মনে হয় যে আমরা এই তোমায় সবটা পারফেক্টলি দিতে পারবো বা সবটা পারফেক্টলি পাওয়া যায়, এই ধরনের যে ডায়লগগুলো, সেগুলো থেকে বিরত থাকবো। তথাপি তার আমায় নিয়ে কমপ্লেন আসতে পারে, কমপ্লেনও যে হবে এটার প্রস্তুতি রাখবো।
তুমি কি না মায়ের প্রশ্নের উত্তর একটু দেবে আগে? ওই যে উনি যেটা জিজ্ঞেস করেছিলেন যে না, আমার মনে হয় অনুত্তমা চমৎকার করে বলে দিয়েছেন। আর যেখানে যেখানে ওর সঙ্গে আমার ডিসএগ্রিমেন্ট হয়, ও আর চোখে আমাকে আবার দেখেও নিয়েছে। কিন্তু সেটা হলো যে আমি মনে করি না কোনো থিওরি ইজ এ ফিক্সড থিওরি, কারণ সবটা ইজ ইভলভিং। এবার ডালিয়াও আমার দিকে তাকাচ্ছে। কিন্তু সম্রাজ্ঞীকে আমি একটা কথা বলবো, সম্রাজ্ঞী তোমার কাছে অজস্র শব্দ ভাণ্ডার আছে, তুমি না ইনস্ট্যান্টলি গল্প বানিয়ে দেবে। এই যে এই বাচ্চা কুড়িয়ে পাওয়া, তারপরে তোকে হাসপাতালে জানিস তো বদলে দিয়েছে, যেই গায়ের রং মেলে না কিছু একটা, হাসপাতালে না তুই বদলে গেছিস, তুমি ইনস্ট্যান্টলি একটা গল্প বানিয়ে ওকে বলবে টু রিইনফোর্স যে না এটা সত্য নয়, ইউ আর দ্য চোজেন ওয়ান, ইউ আর দ্য বিউটিফুল ওয়ান। কেমন? এই না মায়ের কথায় আসতে এই জন্যে হয় কারণ আমার নিজের সাইকোঅ্যানালিটিক জার্নি, আমরা জানি যারা সাইকোঅ্যানালিসিস নিয়ে পড়াশোনা করি তাদের তো নিজেদের পার্সোনাল অ্যানালিসিস দিয়ে যেতে হয়, তো সেখানেও আমি অনেক সময় দেখেছি এটা তুমি এই হ্যাঁ, এইবার এই যে সাইকোডাইনামিক থিওরি নিয়ে কথা হচ্ছে, এত এত আমরা কথা বলি আর এত সব থিওরি আওড়াই, আরে ওদের ফ্র্যাটার্নিটির লোকেরাই বলে, ওদের ফ্র্যাটার্নিটির লোকেরা চেম্বারে বলে কি তুমি মা হতে পারছো না, তোমার নিশ্চয়ই কি কোনো পুরনো ব্লক আছে, পুরনো ট্রমা আছে, তোমরা হাউ ডু ইউ নো দ্যাট ইউ ডোন্ট হ্যাভ আ ব্লক। এবার তাকে এমন গ্লানিতে ফেলে দিল, সে বাইরে বেরিয়ে হাউ হাউ করে গাছতলায় কাঁদতে শুরু করলো। আমার দেখা, তুই বল, এত বলছিস। যাক, বোঝা গেল তো কেন মাইকটা পাস অন করেছিলাম, কারণ আমি জানতাম যে ওর হাত নিষ্পিস করবে এটা বলতে, এই সুযোগও ছাড়বে না। এবং আমি ওর সঙ্গে এটা একমত, আমি একটুও ডিসএগ্রি করছি না রত্নাবলীদি। ইনফ্যাক্ট কেন মা হতে চাও যদি প্রশ্ন না হয়, কেন কেউ মা হতে চান না তাও কোনো প্রশ্ন হতে পারে না, কোনো প্রশ্ন হতে পারে না। আমি মা হতে চাই না ইজ আ স্টেটমেন্ট ইন ইটসেলফ, আই ডু নট হ্যাভ টু ক্যারি অ্যান এক্সপ্লেনেশন। Similarly, I want to become a mother is a statement in itself. তারও এবার কেন কেন হতে চাও ইত্যাদি, হ্যাঁ সে আর তার সঙ্গে আলোচনা করতে পারে যে এখন চাই না পরে চাই ইত্যাদি প্রভৃতি, কিন্তু কেন চাই না কেন একটা প্রশ্ন হয়ে উঠবে। আমি কেন চুল রং করাতে চাই না কেউ তো আমায় জিজ্ঞেস করছে না, তাহলে এটা কেন প্রশ্ন হয়ে উঠবে? প্রশ্ন হয়ে উঠছে কেন? কারণ আমরা আবার একটা স্বাভাবিকতার মানদণ্ডে ফেলে দিয়েছি। আমরা এটা প্রশ্ন করি না যে কেন রে তোর কখনো জন্ডিস হয়নি, কেন জন্ডিস হলোটা জিজ্ঞেস করি। কারণ আমাদের মাথায় একটা সাইকোলজাইজ করার, প্যাথোলজাইজ করার লেন্স থাকে। তো তো আমি আপনাকে বলবো, আপনার যিনি 25 বছরের তরুণী বলেছেন যে মা হতে চাই না, বেশ করেছে বলেছে। এবং তাকে যারা যারা এটা বলবে এখন তো বলছো, পরে যখন মিস করবে দেখা যাবে, আজীবন নাও করতে পারি, তাও হতে পারে। আমি তো জীবনে অনেক কিছু একটা বয়সে গিয়ে মিস করতে পারি। আই কান্ট ড্রাইভ, আই মিস ড্রাইভিং, বাট আই উড স্টিল নট লার্ন। তো এমন কোনো জীবন আছে না যে তুমি কিচ্ছু মিস করবে না? হয়তো কখনো একটা গিয়ে মিস করবো, তো কি করা যাবে? তা বলে এখন চাইছি না, তোমাদের মনে হচ্ছে কোনো একদিন গিয়ে মিস করব, তাই একেবারে দাঁত নোখ চেপে ঢুকে পড়লাম, মেক্স নো সেন্স, অ্যাটলিস্ট ইট ডাজন্ট মেক এনি সেন্স টু মি। এবং এটা আমি আমার 46 বছর বয়স, হলপ করে বলতে পারি নারী শরীর পেয়েছি বলেই আমি একজন সিস ওম্যান, মাতৃত্বের ইনস্টিংক্ট একদিন হাউ হাউ করে জেগে উঠবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, আমার জাগেনি এখনও অবধি, আমার মনে হয় না জাগবে বলে। এবং আমার ধারণা আমায় যারা চেনেন তারাও আমার সম্পর্কে নিশ্চিত জাগবে না। তবে আমি একটু সিনিয়রিটির সুযোগ নিয়ে আর দ্বিতীয়বার বলছি, হ্যাঁ আচ্ছা, আমার একটা কথা মনে হয়েছে যে ওই যে 25 বছরের মেয়েটি মা হতে চায় না, খুব ভালো কথা, চায় না, কিন্তু লাইফ ইজ এ লং বিজনেস, সত্যি তার কখনো মনে হতে পারে। কিন্তু আমি মা হলে তাকে বলতাম যে এখন ফ্রিজ ইয়োর এগস, এই সময়টা ইউ ক্যান ফ্রিজ ইয়োর এগস, তাহলে তোমার যদি পরে কখনো ইচ্ছে করে তাহলে ইউ ওয়ন্ট হ্যাভ এজড এগস। এটা একটা কথা। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস, সেটা আমার নিজের অভিজ্ঞতা হয়েছে বলে আমি একটু বলছি, যে তোমরা একটু এটা নিয়ে বলো, যে অনেক সময় খুব বাবা মা মনে করেন যে দে হ্যাভ টু প্রেজেন্ট, তারা টিম হিসেবে আসতে চান সন্তানদের কাছে,
হ্যাঁ, মানে তাদের ডিসএগ্রিমেন্ট যেন সন্তান বুঝতে না পারে। হ্যাঁ, এটার মধ্যে একটা মানে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, কারণ আমি তার ভুক্তভোগী। আমার বাবা মা খুব লিবারাল এবং দে ওয়ান্টেড টু প্রেজেন্ট দেমসেলস অ্যাজ এ টিম, তারা একটা জুটি তারা, কিন্তু মাঝখান থেকে আমার কথাটা গ্রাহ্য হতো না। তাই জন্য আমি যে আরেকজন মানুষ, আমি বলছি একটা বাচ্চা যখন আসে পৃথিবীতে, সে কিন্তু একটা নতুন ট্রাভেলার, সে একটা নতুনভাবে প্রথম জগতে একটা নতুন দেশে যাওয়ার মতন, সে দেখে শিখছে। তার কিছু বক্তব্য থাকতে পারে, সেগুলো খুব বোকা বোকা হতে পারে, কিন্তু সেগুলোকে যদি না শোনা হয় তাহলে তার সেলফ এস্টিম ভীষণ কমে যায় বলে আমার মনে হয়। সেটা আমার মনে হয় একটা আলোচনার বিষয় হওয়া উচিত। আমার মনে হয় যে আপনি মানে তুমি খুব সুন্দর করে বললে, কাজে এরপরে আর সংযোজন করার কোনো মানে হয় না, কারণ সত্যিই তো আমাদের শুনতে হবে, সত্যিই তার মতামতকে গুরুত্ব দিতে হবে। সে আমাদের নাক শিকতার মতন ঘুরে তাকে প্রচুর বকাবকি করবে, সেগুলো শুনতে হবে, কারণ সেটাই একটা ভীষণ হেলদি বন্ডিং উইথ আওয়ার চিলড্রেন। একটু সংযোজন করছি, আপনি বললেন যেটা, আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। কারণ একজন সন্তান সবসময় একটা অন্যের লাভ স্টোরিতে জন্মায়, তখন তার মনে হতে পারে যে এটা একটা ট্রায়াঙ্গল। ওয়েল, আই এম অ্যাগেন স্পিকিং ভেরি সাইকোঅ্যানালিটিক ল্যাঙ্গুয়েজ, যে ট্রায়াঙ্গলটার এই দুটো আর্মস সবসময় ইকুয়াল, আমি ইনইকুয়াল, আমি ছোট। এটা সমদ্বিবাহু ত্রিভুজ, আমি সেই ছোট্ট বাহুটা। ফলে তার বহু সময় মনে হতেই পারে আমার দলে কেউ নেই, এরা সব সময় একই দলে, আমি দলে কোথাও হালকা হয়ে যাচ্ছি। তাই এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইন্টারভেনশন, যেটা আমাদের কাছে উঠে এলো অপর্ণা সেনের থেকে। আমরা মাথায় রাখবো যে আমরা আলাদা আলাদা করেও তোমার সঙ্গে কথা বলতে পারি, সবসময় আমাদের যে টিম হয়ে একই ভাষায় দুজনে মিলে এসে, কারণ এটার মধ্যেও না একটা পাওয়ার স্ট্রাকচার তৈরি হয়ে যায় বাড়িতে অজান্তে। উই নিড টু বি ভেরি কেয়ারফুল। ঠিক, যে নাগরিক চেতনার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ভয়। আমরা একদিকে চাইছি যে একটা নাগরিক চেতনার সঠিক মানুষ হয়ে উঠুক আমার বাচ্চা, আবার অন্যদিকে অনেক ক্ষেত্রে আমি নানা কারণে ভয় দেখিয়ে বিভিন্ন কাজ করাচ্ছি। ওই বাঘ আসছে, ওই সিংহ আসছে, ও জানছে যে তার মানে ভয় দেখিয়ে হয়তো কাজ উদ্ধার করা যায়, বা ভয় দেখিয়ে হয়তো আমাকে চুপ করিয়ে দেওয়া যায়, অথচ সেটা কিন্তু আমার উদ্দেশ্য নয়। এই দুটোকে ইকুয়ালাইজ করে কিভাবে ব্যাপারটা রিডিরেক্ট করা যাবে প্যারেন্টিংয়ের ক্ষেত্রে। হ্যাঁ, একটা বয়সে অনেক সময় এই ধরনের অনেক উক্তি আমরা সন্তানকে বলে থাকি ঠিকই, চেষ্টা করো যতটা সেটা না করা যায়। তারপরেও সন্তান নিজের মতন করেও কিছু ভয় তৈরি করে নেয়, কারণ বাচ্চার একটা নিজস্ব ভীষণ কল্পনার স্বচ্ছ জগৎ থাকে, তো ওর মতো করে ওর অনেক ভয়ের নাম তৈরি হবে, অনেক ভয়ের মুখ তৈরি হবে। অনেক সময় আমরা পরিবারে দেখবেন যে তাকে কেউ ভয় পায় না, ও পায়, সে এলেই ও কাঁদতে শুরু করে, ডাক্তারকে ভয় পায় কারণ ইঞ্জেকশন দেয়। তো ভয়ের অনেক চরিত্র তৈরি হয়। আমাদের বরং যেটা করাতে হবে সেটা আনলার্নিং অফ দ্য ফিয়ার, বাট নট মেকিং দ্য চাইল্ড গালেবল ইন আ ওয়ে যেখানে সে বাঘ হাঁ করো হাত ঢোকাবো করে লাফাতে লাফাতে যাবে। এই থিন ব্যালেন্সটা আমাদের করতে করতে যেতে হবে, যে তোমার অ্যালার্টনেস রাখো, তুমি সজাগ থাকো, কিন্তু সারাক্ষণ ভীতু হয়ে থেকো না। আচ্ছা, যখন তোমার ভয় করছে, যাকে তোমার ভয় করছে, সেই ভয়টাকেও তুমি নিজের মধ্যে প্রশ্ন করো, তোমার কি ক্ষতি হতে পারে, তুমি কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারো। এবং এমনও হতে পারে যেটা তোমার একদম ছোটোবেলায় ভয় করছে, আবার একটু বড় হওয়ার পর সে ভয় তোমার কেটে যাবে। যেমন একদম ছোটোবেলায় তোমার মাথায় জল ঢালতে গেলে কানে জল ঢুকে যাওয়ার ভয় থাকে, তারপর কেটে যায়। তো একইভাবে অনেক মানুষকে নিয়েও তোমার ছোটোবেলার তুমি যে ট্রমা পেয়েছিলে, আজকে কিন্তু তুমি পূর্ণ হয়ে দাঁড়াতে পারো তার সামনে গিয়ে। ওই মোমেন্টের তুমি হয়ে আর তুমি দাঁড়াচ্ছ না। ট্রমা তো আমাদের ঘড়িটা আটকে দেয়, ফ্রিজ করে দেয়, ফলে আমাদের মনে হয় এখনও অমুকের কাছে আমি ওই ছোট্ট আমিটা, অসহায় আমিটা। না 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 না, ও এখন অসহায়, কারণ তুমি যদি এখনও কমপ্লেন করো, যাবে ওর যা যাওয়ার। আপনাদের অনেক 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 ধন্যবাদ। নাগরিক চেতনাকে অনেক ধন্যবাদ।